হ্যালো। হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমাদের পার্টিসিপেন্ট কি এই 10 জনই ছিল নাকি আরো বেশি ছিল প্রথমে? স্যার, এটাই ছিল স্যার। সবাই জানে তো আজকে ক্লাসের ব্যাপারে, তাই না? স্যার জানে মনে হয় স্যার। আর গ্রুপে তো পোস্ট দিছে স্যার। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমরা ট্রানজিস্টরের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলেছি গতকালকে। মানে এটার ইনপুট এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা গতকালকে হয়েছিল আর কি। এবং বিভিন্ন রকমের ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার, পাওয়ার অ্যাম্পলিফায়ার মূলত বিভিন্ন ক্লাসের, এবি এবং সি, এগুলো এবং তারপরে অন্যান্য যে ক্যাটাগরিগুলো হয়, এগুলো নিয়ে আমরা মোটামুটি অল্প কিছু ধারণা নিয়েছি গত ক্লাসে। তো সেটা নিয়ে আজকে একটু বেশি বেশি কিছু বলার চেষ্টা করবো আর কি, যতখানি তোমাদের দরকার মোটামুটি এটার জন্য। তো যাই হোক, কালকে আমাদের যে ট্রানজিস্টর ক্যারেক্টারিস্টিক্স বলেছিলাম, তার মধ্যে আউটপুট ক্যারেক্টারিস্টিক্সে আমাদের তিনটা রিজন ছিল। একটা হচ্ছে কাট অফ রিজন, একটা স্যাচুরেশন রিজন, আর একটা হচ্ছে আমাদের মূলত আহ, তোমার এই অ্যাক্টিভ রিজন যেটা আমরা বলি আর কি। এই তিনটা রিজন আমাদের এখানে আছে। তো তিনটা রিজনের মধ্যে স্যাচুরেশন রিজনটা কি ছিল, যেখানে ট্রানজিস্টর যে দুইটা জাংশন থাকে, সেই দুইটা জাংশনের মধ্যে দুইটা জাংশনই এটা কাট অফে চলে যাবে আর কি। মানে কোনো জাংশনই এটা কন্ডিশনে থাকবে না, তখন এই রিজনটাকে আমরা বলি মূলত, বা ওই সিচুয়েশন গুলো হচ্ছে কাট অফ সিচুয়েশন বা কাট অফ রিজন আর কি। আর যদি এরকম হয় যে এখানে যে ট্রানজিস্টরটা এমন কোনো একটা কন্ডিশন হতে পারে, যে কন্ডিশনে আমাদের যে ইনপুট যে বায়াসটা, মানে তোমার যে বেস টু ইমিটার জাংশন, এটা ফরওয়ার্ড বায়াস, এবং কালেক্টর টু বেজ জাংশন যেটা, এটা রিভার্স বায়াস হওয়ার কথা ছিল, কিন্তু এটা রিভার্স বায়াস যদি না হয়, সেই কন্ডিশনে দেখা যাবে সেই কন্ডিশনে দেখা যাবে যে এটা একটা কারেন্ট ফ্লো হবে কালেক্টর থেকে ইমিটারের মধ্যে, এবং সেই কারেন্টটা বেজ কারেন্টের উপর নির্ভর করে না। বুঝছো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেটা স্যাচুরেশন রিজন যেটা বলি, এই স্যাচুরেশন রিজনটা হচ্ছে এরকম একটা রিজন যেখানে এই ট্রানজিস্টরে যে কালেক্টর টু ইমিটর যে কারেন্টটা ফ্লো করে, মানে মেইন যে কারেন্টটা, ওই কারেন্টটা বেজ কারেন্টের উপর ডিপেন্ড করে না। বেজ কারেন্ট এটা থাকলেও ফ্লো করে, বেশি দিলেও যে পরিমাণ ফ্লো করে, মানে সবসময় তো একই পরিমাণ, ম্যাক্সিমাম যে পরিমাণ কারেন্ট এখানে ফ্লো হতে পারে বা এই সোর্সটা সাপ্লাই দিতে পারে, ওই পরিমাণ কারেন্ট এটা সাপ্লাই দেয়। এই কারণে এটাকে বলা হয় মূলত স্যাচুরেশন সিচুয়েশনে চলে গেছে ট্রানজিস্টরটা। এবং যে রিজিয়ন জুড়ে এই ঘটনা ঘটে, এটাকে আমরা বলি স্যাচুরেশন রিজিয়ন। এবং একটা ট্রানজিস্টরের যে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, এই আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এর মোটামুটি এইটুকু অঞ্চল, মানে এই যে তোমার স্ট্রেট লাইন যেটা এখানে দেখা যাচ্ছে, এই স্ট্রেট লাইনের ঠিক এইটুকু অঞ্চলটা হলো আমাদের মূলত স্যাচুরেশন রিজন, যেখানে আমাদের এই ট্রানজিস্টরের যে কালেক্টর কারেন্ট যেটা, এই কালেক্টর কারেন্টটা সবসময় ম্যাক্সিমাম এটা বেস কারেন্টের উপরে ডিপেন্ড করে না আর কি। তো এটা কখন হয়, যখন হলো আমাদের যে এই কালেক্টর টু ইমিটার যে ভোল্টেজটা ভিসিই, এই ভিসি এর ভ্যালুটা যথেষ্ট পরিমাণ না, যাতে করে এটাকে রিভার্স ব্যাচ করতে পারে। আমরা জানি যে এটা কি ইনপুট, যেটা সেটাকে আমরা ফরওয়ার্ড ব্যাচ করি। দুঃখিত। তো আমরা যেটা বলছিলাম যে আমাদের ইনপুট যেটা, এটাকে আমরা ফরওয়ার্ড ব্যাচ করি এবং আউটপুটটাকে রিভার্স ব্যাচ করি আর কি। তো আউটপুট মানে হলো যে কালেক্টর টিমিটার যে ইয়াটা জাংশনটা, এটাকে আমাদের মূলত যেটি রিভার্স ব্যাচ করতে হয়। তো আসলে এখানে আমরা গত ক্লাসে যেটা বলতে, যে পরে অন্য টপিক চলে আসছিল, এটা পরে আর বলা হয়নি। সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের এন টাইপ, এটা পি টাইপ, এবং এটা আবার এন টাইপ। তো এই এন টাইপের সাথে যখন আমাদের এখানে পজিটিভ টার্মিনাল ব্যাটারির, এটা হচ্ছে আমাদের মূলত, আমরা বলতে পারি এটা হচ্ছে রিভার্স বায়াস। আবার একই রকম ভাবে যদি এখানে দেখি, এটাও এন টাইপ, কিন্তু এটার সাথে আবার এটা
নেগেটিভ টার্মিনাল। তাহলে এটা চিন্তা করলে কিন্তু আবার এখানে এটা মনে হতে পারে যেটা মানে ফরওয়ার্ড বায়াস কিনা। আসলে এটা ওরকম ভাবে চিন্তা করার কিছু নেই। আমরা সবসময় যেটা দেখবো, বিচার করবো যেটা, সেটা হলো যে পিনটা কমন, এই পিনটা ছাড়া, এই পিন ছাড়া বাকি যে পিনগুলো আছে সেখানে আমাদের এই পজিটিভ নেগেটিভের ব্যাপারগুলো কিরকম ভাবে আছে। এটা পি টাইপ টার্মিনাল, মানে পি টার্মিনাল আর কি এটা, এবং পি এর সাথে আমাদের পজিটিভ টার্মিনালটা ব্যাটারির সংযোগ আছে। তাহলে এটা এটা হচ্ছে ফরওয়ার্ড ব্যাসে আছে আর কি এই জাংশনটা। আর এখানে এটা মূলত এই পজিটিভ টার্মিনাল, এটা এন টাইপ যে টার্মিনালটা ট্রানজিস্টর তার সাথে কানেক্টেড, তাহলে এটা হচ্ছে আমাদের মূলত রিভার্স ব্যাস। তো এখন এই রিভার্স বায়াস হওয়ার জন্য আমাদের আরো একটা কন্ডিশন, মানে এরকম পজিটিভের সাথে নেগেটিভ বা নেগেটিভের সাথে পজিটিভ, যে বিষয়গুলো বললাম পি এর সাথে এন, তো এই বিষয়গুলো ছাড়াও আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ভোল্টেজের ব্যাপার। তুমি কত ভোল্ট এখানে সাপ্লাই দিচ্ছ এই বায়াসিংটা করার জন্য। আমরা এখানে যদি এটাকে তুমি এই পজিটিভের সাথে এটা দিলা, মানে পি টাইপ ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল যেটা কানেকশন, মানে এটা দেওয়া হলো আর কি, কিন্তু এর ভোল্টেজ হলো মনে করো 0.1 ভোল্ট, তাহলে এটা কি বায়াস হবে? এটা আনস্টার বায়াস কি হবে? কোশ্চেন বুঝছো তোমরা? একটু অ্যাক্টিভ থাকতে হবে আজকে ক্লাসে, আজকে ক্লাসটা আমাদের শেষ ক্লাস যেহেতু আমরা ধরতে পারি। কোশ্চেনটাও তারা আবারও বলছি, করতে আমাদের এখানে বেস টু ইমিটার যে জাংশন, এই জাংশনে আমরা এখানে যদি 0.1 ভোল্ট সাপ্লাই দিই, মানে এখানে যেভাবে কানেক্ট করা আছে ওই একই কানেকশনে আমরা যদি এখানে 0.1 ভোল্ট এটাতে সাপ্লাই দিই, এটা কি বায়াসিং হবে কি তাহলে? বুঝছো কি? 0.1 ভোল্ট মানে বলেছি, 0.1 ভোল্ট, তাহলে এখানে বায়াসিং হবে না। কেন হবে না? কারণ এটাকে, এটার যে জাংশন ভোল্টেজ এটাই আছে 0.7 ভোল্ট, আমরা যদি সিলিকন টাইপ বলি 0.7 ভোল্ট। আর যদি আমাদের বেজ মেটেরিয়ালটা জার্মেনিয়াম টাইপের হয় তাহলে 0.2 ভোল্ট বা 0.3 ভোল্ট যেটা বলো, তাহলে 0.1 ভোল্ট দিলে তো আর এখানে জাংশন মানে এটাকে বায়াস হওয়ার কোনো সুযোগ নেই। বুঝছো? তো তখন আমরা এখানে যখন এটা যদি এরকম পি টাইপের সাথে পজিটিভ কানেকশন দিই, আর ভোল্টেজটা যদি এটা বায়াস করার জন্য মিনিমাম যে ভোল্টেজ দরকার তার থেকে যদি কম থাকে, তাহলে সেটা কিন্তু একে বায়াস করতে পারবে না। তো এই ঘটনাই ঘটতে পারে আর কি এখানে আমাদের এটাতে। আহ যে ভোল্টেজটা হতে হবে সেটা হলো মূলত এটা জাংশন ভোল্টেজ, যেটা এর থেকে বেশি আমাদেরকে মূলত দিতে হবে, 0.2 বা 0.3 থেকে বেশি কোনো ভোল্ট এখানে যদি অ্যাপ্লাই করি তখন এটা মূলত একটা বায়াসিং এ যাবে। আর তারপর কথা হলো যে এই আউটপুটে যে ভোল্টেজটা ভিসিসি, এই ভিসিসি এমন পরিমাণে অ্যাপ্লাই করব যাতে করে এই যে বেস টু ইমিটার যে জাংশনে তুমি যে ভোল্টেজ অ্যাপ্লাই করছো, এই যে এটা, এই ভোল্টেজের থেকে বেশি যাতে করে এটাকে রিভার্স বায়াস করতে পারে। বুঝছো? তাহলে এটা ভোল্টেজটা হতে হবে মিনিমাম এর থেকে বেশি। কিন্তু কোনো সময় যদি এরকম হয় যে এর থেকে একটু কম হয়ে গেল, তখন কি হবে? তখন হলো এটা একে আর রিভার্স বায়াস করতে পারবে না, এবং তখন সেটা ফরওয়ার্ড বায়াসই আমরা তো সেই হিসাবে এটা গণ্য করতে পারি। এবং কারেন্ট ফ্লো তখন যেটা হবে, এটা ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হবে, এবং সেই কারেন্টটা বেস কারেন্টের উপরে আর ডিপেন্ডেন্সি এখানে থাকবে না। এই ঘটনা এখানে ঘটে এই যে ভিসিসি বা তোমার যে কালেক্টর টু ইমিটার ভোল্টেজ, এটা যদি একটা ভোল্টেজের থেকে কম হয়, সার্টেন এ ভোল্টেজটা থেকে যদি কম হয়, এটা আবার হ্যাঁ, প্রথম দিকে একটা নির্ভরশীলতা থাকে যে এটা কোন বেস কারেন্টের জন্য এটা কেমন হবে, একটা ওইটুকু নির্ভরশীলতা এখানে আছে, সেটা হচ্ছে এই লাইনটা দিয়ে এটাকে ডিফাইন্ড হবে আর কি। মূলত এটা যদি নাও, এখানে যে বেস কারেন্টটা ছিল, এই বেস কারেন্টের জন্য কারেসপন্ডিং যে ভিসি ছিল তার থেকে যদি এদিকে আসো, তাহলে তখন এটা আর ফরওয়ার্ড বায়াসে যাবে না, সরি রিভার্স বায়াসে যাবে না, আউটপুট একটা জাংশনটা এটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, এবং তখন কারেন্ট ফ্লোটা ম্যাক্সিমাম হবে এবং সেটা স্যাচুরেশন রিজিয়নে চলে যাবে। একই রকম হচ্ছে এই বেস কারেন্ট যদি আমরা কনসিডার করি, তাহলে এই বেস কারেন্টের জন্য আমাদের ভিসি এর ভ্যালু আরো একটু কম করার সুযোগ আছে, এবং এর থেকে যদি আমরা কম করি তখন আর সেটা এই রিভার্স বায়াস কন্ডিশনে যাবে না। বুঝছো? এটা নিয়ে আমাদের একটু কালকে কথাটা বলা হয়নি, এটা আজকে বলে ফেললাম। এটা তোমরা পড়বে, আশা করি বুঝতে পারবে, এটা ক্লিয়ার করে এখানে বলা আছে। তারপরে এগুলো নিয়ে আর কিছু কথা নাই, আমরা এগুলো নিয়ে কথা বলেছি। আমাদের এই যে অ্যাক্টিভ রিজন হলে পরে আমাদের মূলত দুইটা জাংশনই যেটা যেভাবে বায়াস হওয়া দরকার সেটা সেভাবে বায়াস হয়ে থাকবে, এবং তখন কারেন্ট ফ্লোটা মানে স্বাভাবিক ভাবে চলবে আর কি। এটাকে আমরা মূলত অ্যাক্টিভ রিজিয়নের মধ্যে থাকবে, এবং ট্রানজিস্টরটা যখন অ্যাক্টিভ। আর কাট অফ যদি হয়, কাট অফ হলে প্রত্যেকটা জাংশনই এটা একটা থেকে আরেকটা কন্ডিশনে যাবে না, এবং সেই কন্ডিশনে এটা হচ্ছে কাট অফ রিজন। কালেক্টরও ওপেন, ইমিটারও ওপেন, এই কারণে আমাদের এটাকে আমরা বলছি কাট অফ রিজন। আর স্যাচুরেশন রিজন হলে পরে বেস কারেন্টের কোনো ফ্লো এটা কারেন্টকে এটাকে কোনো চেঞ্জ করতে পারবে না, এই কারণে বেসটা ওপেন রাখা আছে। আর কালেক্টর থেকে ইমিটরে দেখো একটা স্ট্রেট লাইন, তার মানে হলো এটা আসলে কারেন্ট, মানে যে পরিমাণ কারেন্ট এখানে কালেক্টরে পৌঁছাবে এটা পুরোপুরি আনমডিফাইড হয়ে এটা মূলত ইমিটার পর্যন্ত চলে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের মূলত আমাদের যেটা বললাম, এটা শর্ট সার্কিটের মতো মনে হবে, যেটা কিনা স্যাচুরেশন
রিজিয়নের মধ্যে থাকবে বা স্যাচুরেটেড সিচুয়েশন হচ্ছে এটা। ক্লিয়ার এ পর্যন্ত? বোঝা গেছে কি? জি স্যার। হুম, আচ্ছা। এরপরে আমরা চলে আসি যে অ্যাম্পলিফায়ার ক্লাসে নিয়ে আমরা কথা বলেছিলাম। অ্যাম্পলিফায়ার ক্লাসের শুধু ও ইয়াগুলা মানে তোমার গ্রাফ গুলো নিয়ে আমরা কিছু কথা বলেছি। ক্লাস এ, ক্লাস বি, ক্লাস এ বি এবং সি, এগুলো নিয়ে কথা কথা বলা হয়েছিল এবং সেটা শুধুমাত্র ওই গ্রাফ নিয়ে আমরা কথা বলেছি। আমাদের কিউ পয়েন্ট নিয়ে আশা করি কারো কোনো কনফিউশন নেই। কিউ পয়েন্ট তোমরা বোঝো এখন। এটা যদি বোঝো তাহলে আমরা সামনে আগাতে পারি। কিউ পয়েন্টকে তোমরা বোঝো এখন সবাই? কোয়েসিয়েন্ট পয়েন্ট অথবা কিউ পয়েন্ট অথবা তোমার যে অ্যাক্টিভ পয়েন্ট যেটা আমরা বলি আর কি, বুঝো কি এটা? স্যার একটু বললে ভালো হয়। একটু বললে ভালো হয়। এটাই তো গত 2 ক্লাস থেকে বলছি মনে হয় তোমার। আচ্ছা, আবারও বলছি, দাও আজকে আবারও বলছি, ভালো করে একটু খেয়াল করো। আমাদের এখানে যে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা। হ্যাঁ, এই আউটপুট ক্যারেক্টারিস্টিক্সে আমরা বিভিন্ন কার্ভ পাই। কিভাবে আমরা বেজ কারেন্টকে কনস্ট্যান্ট রাখি, কালেক্টর টিমিটর ভোল্টেজ চেঞ্জ করে ওর কারেসপন্ডিং কালেক্টর কারেন্ট কত এগুলোকে প্লট করি। তো আলাদা আলাদা বেজ কারেন্টের জন্য আলাদা আলাদা এরকম গ্রাফ পাওয়া যায়। তো ওই গ্রাফগুলা এর যে লোড লাইন ছিল, ওই লোড লাইনটাকে বিভিন্ন পয়েন্টে এরকম ভাবে ইন্টারসেক্ট করে, ছেদ করে। তো যে পয়েন্টগুলো নিয়ে ইন্টারসেক্ট করছে এই পয়েন্টগুলোই হলো এক একটা কিউ পয়েন্ট। এটা একটা কিউ পয়েন্ট, এটা একটা কিউ পয়েন্ট, এটা কিউ পয়েন্ট, বুঝছো? বেজ কারেন্ট জিরোর জন্য কিউ পয়েন্ট এটা। বেজ কারেন্ট যদি তোমার সামথিং এখানে যেটা হওয়ার কথা ছিল সেই বেজ কারেন্ট যদি দাও, তাহলে তার জন্য কিউ পয়েন্ট হবে এটা। বুঝছো কি, নাকি আরো ডিটেলস বলতে হবে? আমি কিন্তু সংক্ষেপে বললাম। তোমার এই যে লোড লাইন বোঝো যখন, তখন কিউ পয়েন্ট বুঝতে পারবে। তাহলে সব প্রথমে তোমাকে বুঝতে হবে হলো ট্রানজিস্টরের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। ইনপুটটা আগে দেখলে, তারপর আউটপুটটা দেখলে, এবং তারপর সেখান থেকে আসছে লোড লাইন। এবং লোড লাইন যখন বুঝে ফেলে তারপরে আসবে হলো কিউ পয়েন্ট। এবং কিউ পয়েন্ট বোঝার পরে এই ক্লাস এ বি সি এই ক্লাসিফিকেশন গুলা। বুঝছো? কে প্রশ্ন করলে? আমি জি নামটা স্যার। দেখিনি। আচ্ছা, কি যে বুঝলে তুমি জানো, কিন্তু বোঝার চেষ্টা করো আর কি। তাহলে আমরা যেটা বলছিলাম, তাহলে এবার আমাদের, আচ্ছা যেটা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার হচ্ছে আমাদের ওই অ্যাম্পলিফায়ারের ক্লাসগুলো নিয়ে আমরা আরেকটু কথা বলি। আচ্ছা, তো সব প্রথমে আমাদের ছিল ক্লাস এ অ্যাম্পলিফায়ার। এটার জন্য গতকালকে শুধু ফিগারটার কথা বলেছিলাম, আজকে এটার ডিটেলস একটু বলি। দেখো, সব প্রথমে এটা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ এটা দেখানো হয়েছে ক্লাস এ অ্যাম্পলিফায়ারের। এটাতে আমরা ইনপুটটা দেখেছি, এই সিগন্যালটা হচ্ছে ইনপুট। তো ইনপুট সিগন্যালটা এমন ভাবে নিয়েছি যাতে করে আমাদের এই, সরি ইনপুট সিগন্যাল বলছি, আমাদের যে কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট যেটা, এই কিউ পয়েন্টটাকে আমরা এমন একটা পজিশনে নিয়েছি যাতে করে আমাদের টোটাল যে ইনপুট সিগন্যালটা ছিল, এই ইনপুট সিগন্যালটা যাতে করে ওই লোড লাইনের বাইরে না যায়। বুঝছো? তো তাতে করে কি হবে, লোড লাইনের বাইরে যদি না যায়, তাহলে আমাদের এই কিউ পয়েন্টটা যদি এরকম মাঝামাঝি কোনো একটা পজিশনে হয়, তাহলে সেক্ষেত্রে এর আউটপুট যে কার্ভ, এটা পুরোপুরি ওই লোড লাইনের মধ্যে থাকছে এবং এখানে কোনো অংশ তোমার ক্লিপিং হয়ে যাচ্ছে না। ক্লিপিং, ক্ল্যাম্পিং এই কথাগুলোর মানে হলো তোমার যে কোনো একটা অংশ কেটে যাচ্ছে কিনা বা এটা একটু উপরে উঠে যাচ্ছে কিনা, এরকম বিষয়গুলো। তো আমার এখানে কোনো কিছু ক্লিপিং এখানে হচ্ছে না আর কি। তার মানে হলো এটা, এখানে যে পরিমাণ আমরা যেরকম ভাবে যে সিগন্যালটা দিয়েছি, এটা পুরো অ্যাঙ্গেল জুড়ে এটাতে আমরা কন্ডাকশনে পাচ্ছি এবং একই রকমের একটা অ্যাম্পলিফাইড একটা কার্ভ তুমি এখানে পাবে। তো এরকম ভাবে যদি থাকে সেটাকে আমরা বলেছিলাম ক্লাস এ অ্যাম্পলিফায়ার, এবং এটার জন্য আমাদের সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এটা। এবং এই ডায়াগ্রাম তোমাদের খুবই পরিচিত, একটা কমন ইমিটার কনফিগারেশনের একটা সেলফ বায়াস, সরি ভোল্টেজ ডিভাইডার বায়াস করা আছে, এরকম একটা অ্যাম্পলিফায়ার হচ্ছে এটা। এবং এটা এর তোমরা আগে পড়েছো আর কি। তো এটা আমরা ক্লাস এ অ্যাম্পলিফায়ার বলতে পারি, এটা একটা ক্লাস এ টাইপের অ্যাম্পলিফায়ার। তো কি করে হবে, তুমি এখানে এটার ইনপুট দাও, এটা বেজে ইনপুট তুমি যখন দিবে এটাতে তুমি আউটপুটে, হ্যাঁ এটা যে ফেজ, এটা জাস্ট 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স তুমি পাবে। এখন দেখো 180 ফেজ ডিফারেন্স হয়েছে আর কি। আমরা এখানে ফেজটা এইদিকে ছিল, মানে তোমার সব প্রথমে কারেন্টটা নেগেটিভের দিকে গেছে, তারপর পজিটিভের দিকে বেড়েছে। আর এই আউটপুটটা প্রথমে পজিটিভের দিকে গেছে, তারপরে নেগেটিভের দিকে গেছে। তাহলে এটা ফেজ কিন্তু 180 ডিগ্রি এখানে একটা চেঞ্জ হয়ে গেছে আর কি। এবং এটা হচ্ছে আমাদের মূলত ক্লাস এ টাইপের অ্যাম্পলিফায়ার হচ্ছে এটা।
তো এখানে একটা বিষয় হলো, দেখো এই ক্লাস এ টাইপের যে অ্যাম্পলিফায়ার, এখানে আমাদের আগে এই ট্রানজিস্টরটাকে বায়াস করতে হচ্ছে। এটাকে আমরা বায়াসিং করছি আর ওনার টু ভোল্টেজ ডিভাইডার রুল অনুযায়ী যেটা হয়। এবং সাথে আমাদের এখানে কিছু লোড রেজিস্টর এবং ইমিটার রেজিস্টর কিছু আছে, এগুলো সবগুলো মিলে এটা একটা মানে খুব ভালো একটা বায়াসিং এখানে করা হয়েছে। এখন তুমি যদি কোনোভাবে এই ইনপুটে কোনো সিগন্যাল না দাও, তারপরেও কিন্তু এই যে এখান থেকে একটা কারেন্ট ফ্লো সবসময়তেই হবে, বুঝছো? কিন্তু কিন্তু সে কারেন্ট ফ্লোটা স্টেডি একটা কারেন্ট ফ্লো, একটা নিজে সার্টেন একটা লেভেলে সবসময় থাকবে। এবং সেই লেভেলটা কত, আমরা যদি ভোল্টেজের কথা বলি তাহলে এটা কারেসপন্ডিং ভোল্টেজ যেটা হয় এই পরিমাণ ভোল্টেজ। এবং একই রকম ভাবে কারেন্টের কথা বলতে পারে, এই অ্যাক্সিস যদি তুমি কারেন্টটা যদি দেখো, তাহলে যেরকম কারেন্ট হয় সেরকম একটা কারেন্ট, মানে ওটা হচ্ছে আমাদের রেফারেন্স। এক্ষেত্রে ওটা হচ্ছে রেফারেন্স। তো আমরা যদি এখানে কোনো কিছু একটা ইনপুট দিই, ওই ইনপুটটা নেগেটিভ দিকে হোক পজিটিভ দিকে হোক, যেভাবে এটা অসিলেট করবে বা বাড়বে কমবে, সেই অনুযায়ী এই রেফারেন্স থেকে এটা চেঞ্জ হবে। তাহলে ওই রেফারেন্স ভোল্টেজ লেভেল থেকে এই ভোল্টেজ লেভেল এরকম ভাবে কম বেশি হয় আর কি, বুঝছো? কিন্তু সব সময়তে একটা কারেন্ট ফ্লো এটাতে কন্টিনিউয়াসলি চলতেই থাকে কালেক্টর থেকে ইমিটরের দিকে। তো এরকম ভাবে যদি কারেন্ট ফ্লো চলতে থাকে আমাদের কোনো ধরনের সিগন্যাল ছাড়াই, তাহলে আমাদের কোনো সময়তে যদি সিগন্যালের মানে তোমার এখানে মনে করে সিগন্যাল এ পর্যন্ত ছিল, এখানে একটা বিরতি আছে, সিগন্যালটা এখানে জিরো লেভেলে আছে, কিন্তু তখন এখানে কারেন্ট ফ্লো চলবে, মানে তোমার এই সাপ্লাই থেকে কারেন্ট ফ্লো, কারেন্ট সবসময় ড্র করবে। তো এরকম ভাবে যদি সবসময় কারেন্ট ড্র করে, মানে কারেন্ট ড্র করে মানে হলো কারেন্ট যদি ফ্লো করতে থাকে আর কি, তাহলে সেটা সেটা আমাদের এফিসিয়েন্সির জন্য ভালো না। আমাদের একটা অ্যাম্পলিফায়ারের এফিসিয়েন্সি বলতে আমরা যেটা বুঝবো সেটা হলো যে ও সোর্স থেকে কতখানি পাওয়ার তোমার নিচ্ছে, এবং এটা কতখানি এটাকে আউটপুট অ্যাম্পলিফায়ার ফর্মে তোমাকে এখানে ফেরত দিচ্ছে আর কি। তো যদি সোর্স থেকে নেওয়া পাওয়ারের পরিমাণ যদি বেশি হয় তুলনামূলকভাবে আউটপুটের থেকে, তাহলে এটা এফিসিয়েন্সি কম হবে। এবং আমরা দেখছি যে আমাদের এখানে যদি ইনপুটে কোনো আমরা সিগন্যাল নাও দিই, তারপরে আমাদের এখানে আউটপুটে সবসময় এখানে কারেন্ট ফ্লোটা এখানে চলছে, এবং আউটপুটে যখন কোনো মানে ওইভাবে কোনো ইন্টেলিজেন্স কোনো সিগন্যাল এখানে আমরা থাকছে না আর কি, সবসময় একটা হামিং বা গেইন একটা এখানে সবসময় পাচ্ছ। হামিং মানে হলো যে অনেক সময় দেখবে যে ওই অ্যাম্পলিফায়ার যেগুলো আগের যুগে সবাই বাজাতো না গান টান, ওখানে দেখবে যে কোনো গান বাজছে না, কিন্তু সবসময় তো একটা গু গু করে একটা আওয়াজ সবসময় চলতে থাকে, মানে কান পেটে শুনলে পরে দেখবে যে একটা সবসময় একটা সাউন্ড কন্টিনিউয়াসলি হতে থাকে। এবং সেটা হচ্ছে মূলত এই কারণে এটা থেকে কারেন্ট ফ্লো সবসময় চলতে থাকে, এবং ওই কারেন্টের একটা অংশ এটা ওই নয়েজ হিসাবে তুমি পাও। তো এটা হচ্ছে আমাদের মূলত ক্লাস এ টাইপের অ্যাম্পলিফায়ারের একটা প্রবলেম। এবং এটা তোমাদের যে ইয়ারটা ছিল, এখানে যে রেডিও ওয়েভ, সরি রেডিও রিসিভার যেটা তোমরা করবে, সেখানেও ক্লাস এ টাইপের অ্যাম্পলিফায়ার আছে, এবং সেখানে তোমরা দেখবে যে তুমি রেডিও কোনো একটা রিসিভ করছো না, কিন্তু একটা নয়েজ সবসময় আছে, একটা মানে শব্দ সবসময় কন্টিনিউয়াসলি চলতে আছে আর কি। তো এটাও মূলত এই কারণেই। তো এগুলো হচ্ছে মূলত এই ক্লাসের অ্যাম্পলিফায়ারের এফিসিয়েন্সি অনেক কম, তবে এটার লিনিয়ারিটি খুব ভালো। এই ক্লাস এ অ্যাম্পলিফায়ারের লিনিয়ারিটি খুবই ভালো, খুবই ভালো। লিনিয়ারিটি কথাটা মানে হলো তোমার ইনপুট যে তুমি যে সিগন্যালটা দিচ্ছ, ওই সিগন্যালটা কত অ্যাকুরেটলি একই রকম সিগন্যালে এটাকে অ্যাম্পলিফাইড করতে পারছে, এটা এটা হচ্ছে তার লিনিয়ারিটি। এখানে আমরা সাইনোসয়েডাল ওয়েভ দিয়েছি, আমরা যদি একদম হুবহু ওই একই রকম সাইনোসয়েডাল ওয়েভই এখানে যদি পাই এবং এটা অ্যাম্পলিফাইড ফর্মে পাই, এটা হচ্ছে ভালো লিনিয়ার একটা অ্যাম্পলিফায়ার আমরা বলতে পারি। তাহলে লিনিয়ারিটি ভালো এটাতে, কারণ হলো এটাতে কোনো অংশ কেটে যায়নি, কোনো অংশ বাদ পড়ে যায়নি, হাফ সাইকেল হয়ে যায়নি। তো এটা এই কারণে মূলত এটা লিনিয়ারিটি ভালো। তবে অসুবিধা হলো একটাই, যে এটাতে কারেন্ট ফ্লো সবসময় চলে, এটার এফিসিয়েন্সি সেই কারণে কম। এবং সেই একই কারণে কারেন্ট ফ্লো যেহেতু সবসময় চলছে, এটাতে ওভার হিটিং হয়, মানে কোনো কিছু ছাড়া কিছুক্ষণ চালিয়ে রাখলে পরে বেশ কিছু গরম হয়ে যায় ট্রানজিস্টরটা, এবং তার জন্য আলাদা আলাদা কুলিং সিস্টেম, হিট সিঙ্ক এগুলো প্রয়োজন হয় তখন। তোমরা কি বুঝতে পারছো কথা? জি স্যার। আচ্ছা, তাহলে এরপরে আমরা যাই। আমাদের এরপরে হচ্ছে ক্লাস বি টাইপের অ্যাম্পলিফায়ার। এবং ক্লাস বি টাইপের অ্যাম্পলিফায়ারের জন্য আমরা বলেছিলাম যে এটাতে অপারেটিং পয়েন্ট এমন একটা পজিশনে নেব যাতে করে এর ইনপুটের অর্ধেক থাকে হলো অপারেটিং পয়েন্টের এদিকে, মানে তোমার লোড লাইনের ভিতরে, এবং বাকি অর্ধেক থাকে লোড লাইনের বাইরে। এতে করে হবে কি, এতে করে হবে আউটপুটের যে কার্ভটা, এটারও এটার হাফ সাইকেল থাকবে তোমার, মানে তুমি হাফ সাইকেল পাবে, বাকি হাফ সাইকেল
এটা যেহেতু লোড লাইনের বাইরে চলে গেছে, এটার ইনপুটই, তাহলে এটা আউটপুটে কোনো কিছু আর পাওয়া যাবে না। এটা হচ্ছে মূলত ক্লাস বি টাইপের অ্যাম্পলিফায়ার, যেটা যেরকম হয় সেটা হচ্ছে ক্লাস বি টাইপের অ্যাম্পলিফায়ার। এবং এটার জন্য আমাদের এই সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এরকম, এবং এটা হচ্ছে দেখো আগে থেকে কোনো কিছু এটাতে বায়াসিং করা থাকে না। আমরা যত ধরনের ট্রানজিস্টর বায়াসিং জানি, এটা কোনোটাই এখানে বায়াসিং করা হয়নি। জাস্ট একটা ভোল্টেজ এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং এটাতে গ্রাউন্ড দেওয়া হয়েছে। তুমি যদি এখানে কিছু সাপ্লাই দাও, ওই সাপ্লাই ভোল্টেজ অনুযায়ী এটা অ্যাম্পলিফাইড হবে বা হবে না। এখন এখানে সাপ্লাই ভোল্টেজ কিরকম হতে পারে? আমাদের এখানে সাপ্লাই ভোল্টেজে যদি আমরা এসি কথা যদি আমরা চিন্তা করি, এটা যে দুইটা মানে দুই দিক থাকতে পারে। এটা হতে পারে পজিটিভ হাফ সাইকেল, হতে পারে নেগেটিভ হাফ সাইকেল। তো এই ট্রানজিস্টরটা দেখো, একটা পি টাইপের ট্রানজিস্টর আর একটা হচ্ছে এন টাইপের ট্রানজিস্টর, এবং দুইটা ট্রানজিস্টরের ইমিটর একটা পয়েন্টে কানেক্ট করা। এই ট্রানজিস্টরের ইমিটর এটা, এবং পিএনপি টাইপ ট্রানজিস্টর ইমিটর হচ্ছে এটা, এবং তারাকে একটা পয়েন্টে কানেক্ট করেছে। এবং একটা এনপিএন টাইপ ট্রানজিস্টর, এটাকে আমরা বেজ সরি কালেক্টরটা দিয়েছি হলো ভিসিসি, আর এটার কালেক্টরটা দিয়েছি হলো গ্রাউন্ডে। আর দুইটারই বেজ কমন ভাবে আমাদের যে ইনপুট সিগন্যাল, ওই ইনপুট মানে এখান থেকে দুইটারই বেজে একই সাথে দেওয়া হবে আর কি। তো তখন যেটা হবে, আমাদের যদি পজিটিভ হাফ সাইকেল যদি হয়, তাহলে পজিটিভ হাফ সাইকেল হলে পরে দুইটাতেই আমাদের পজিটিভ হাফ সাইকেল পৌঁছাচ্ছে, মানে পজিটিভ ফ্লোটা পৌঁছাচ্ছে। এবং এই ট্রানজিস্টরটা পজিটিভ ফ্লো হলে এটা অ্যাক্টিভ হয়, আর এই ট্রানজিস্টরটা নেগেটিভ ফ্লো হলে অ্যাক্টিভ হয়। তো যেহেতু প্রথমে অবস্থায় পজিটিভ হাফ সাইকেল পৌঁছালো দুইটা ট্রানজিস্টরের বেজে, তাহলে এই ট্রানজিস্টরটা ওপেন হবে, কিন্তু এটা কিন্তু ওপেন হবে না। তাহলে সেখানে যেটা হবে, আমরা এখানে একটা ফ্লো পাবো, এবং সেই ফ্লোটা হচ্ছে মূলত এই যে পজিটিভ হাফ সাইকেল যেটা এখানে ছিল, সেই পজিটিভ হাফ সাইকেলের জন্য এখানে তুমি ফ্লোটা পাচ্ছ, মানে এই ট্রানজিস্টরটা অ্যাক্টিভ হচ্ছে বলেই তুমি এখানে পাচ্ছ। তো সেটার জন্য তুমি পজিটিভ হাফ সাইকেল পেলে। আবার এটা যদি এরকম হয় যে নেগেটিভ হাফ সাইকেলে পৌঁছালো, নেগেটিভ হাফ সাইকেলে গেলে পরে তোমার এটা দুইটারই বেজে নেগেটিভ হাফ সাইকেল পৌঁছাচ্ছে, তখন এই ট্রানজিস্টরটা ওপেন থাকবে, আর এটা তখন কন্ডাকশনে যাবে আর কি। এবং এটা যখন কন্ডাকশনে যাচ্ছে এবং কারেন্ট ফ্লোটা তখন এদিক থেকে এদিকে যাবে, এবং সেটার জন্য আমাদের মূলত এটা নেগেটিভ হাফ সাইকেল পোর্শনটা তুমি পাবে। তাহলে আমরা এট এ টাইম দুইটা পাচ্ছি না, এট এ টাইম আমরা এখানে একটা পাচ্ছি। একটা পাচ্ছি মানে হলে একটা হাফ সাইকেল পাচ্ছি আর কি। এবং সেই হাফ সাইকেলটা কমপ্লিট একটা ওয়েভ থেকে কমপ্লিট একটা ওয়েভ আমরা দিয়ে, মানে এসি আর কি, এটা শুধু হাফ সাইকেল আমরা কন্ডাকশনে পাচ্ছি। এই ধরনের অ্যাম্পলিফায়ার গুলো হলো এই ক্লাস বি টাইপের অ্যাম্পলিফায়ার। তো এখানে একটা প্রবলেম আছে। একটা প্রবলেম হলো যে এটাতে আমরা বলছি যে এখানে যদি কোনো বায়াসিং আমরা আগে থেকে করিনি, তাহলে এই ট্রানজিস্টরটার যে বেস টু ইমিটর যে জাংশন ভোল্টেজ, এই জাংশন ভোল্টেজটা তুমি যখন এই সিগন্যাল ভোল্টেজ থেকে, মানে এই সিগন্যাল ভোল্টেজটা এই জাংশন ভোল্টেজ যেটা এটাকে যখন পার করবে, তখনই শুধুমাত্র এটা কন্ডাকশনে যাবে। তার মানে হলো যে 0.7 ভোল্ট হোক বা 0.3 ভোল্ট হোক, জার্মিনিয়াম টাইপ বা সিলিকন টাইপ যেটাই বলো, তো এই ভোল্টেজটা যদি এ ওভারকাম করে, এটাকে যখন পাস করে যাবে, তখন শুধুমাত্র এটা কন্ডাকশনে যাবে। কিন্তু এই যে 0.2 বা 0.7 যে ভোল্টেজ হোক, ওটা কিন্তু আমাদের একটা সিগন্যালের অংশ। তো ওই সিগন্যালের যে ওই অংশটা আমরা এখানে দিচ্ছি, যেটা কিনা ওই ভোল্ট ওভারকাম হওয়া পর্যন্ত এই কোনো অ্যাম্পলিফিকেশনে যাচ্ছে না। তো এটা হচ্ছে আমাদের মূলত আমাদের মেন যে সিগন্যালটা, এই মেন সিগন্যালের একটা ডিস্টরশন, যেটাকে তোমার বলা হয় ক্রস ওভার ডিস্টরশন। তো এই ডিস্টরশনটা আমাদের এখানে মূলত এই ক্লাস বি টাইপের অ্যাম্পলিফায়ারে আছে আর কি। এটাকে আমরা এখানে ক্লাস বি টাইপ অ্যাম্পলিফায়ার যখন বলি, এটাতে মানে একদম বেসিক যে সার্কিট ডায়াগ্রামটা, এটাতে এখানে ওভারকাম করার ওয়ে না, এইটুকু আমাদের ডিস্টরশন এখানে হতে পারে। তবে এটার সুবিধা হলো এটার লিনিয়ারিটি যদিও অতটা নাই, লিনিয়ারিটি তোমার 50% আমরা বলতে পারি, কারণ এখানে হাফ সাইকেলই তোমার নাই করে দিচ্ছে আর কি। আর এটার সুবিধা হলো এফিসিয়েন্সি। এটা সবসময় যেহেতু কারেন্ট ফ্লো করছে না, তার মানে হলো যে তুমি সোর্স থেকে যে পাওয়ারটা নিচ্ছ, এই পাওয়ারটা তুমি যখন একে তুমি ইনপুট দিচ্ছ, তখনই শুধুমাত্র এই পাওয়ারটা ড্র করছে, বাকি সময়টা সে ইনঅ্যাক্টিভ থাকছে। এই কারণে এটা লিনিয়ার এফিসিয়েন্সি বেশ ভালো একটা এফিসিয়েন্সি, মোটামুটি 50%, সরি 75%, এই টাইপের এফিসিয়েন্সি মোটামুটি এখানে হয় আর কি। তো যাই হোক, ক্রস ওভার ডিস্টরশনটা নিয়ে একটু কথা বললাম, যেটা এই কথাটা আরেকটু পরে এটা আরো ক্লিয়ার করে বলা আছে, তোমরা ওখান থেকে পড়বে। আমাদের মূলত এই জিনিসটা যে ক্রস ওভার ডিস্টরশনটা যেটা বললাম, যে ওই 0.7 ভোল্ট ওভারকাম করতে হচ্ছে, যেটা কিনা আমাদের সিগন্যালের অংশ, সেটা অ্যাম্পলিফাইড হচ্ছে না আর কি। এইটুকু ডিস্টরশনটা হচ্ছে ক্রস ওভার ডিস্টরশন। আর তারপর হচ্ছে ক্লাস এবি টাইপের অ্যাম্পলিফায়ার। ক্লাস এবি টাইপের অ্যাম্পলিফায়ারের যে আউটপুট
কার্ভটা সেটা এরকম। এবং এটাতে দেখো কিউ পয়েন্ট এবার নিয়েছি একদম বাইরে না, একদম এই অ্যাক্সিসের উপরে না, অ্যাক্সিস থেকে সামান্য পরিমাণ ভিতরে। এবং এই পরিমাণ ভিতরে নেওয়াতে কি হলো, আমাদের ইনপুট সিগন্যালের পজিটিভ হাফ সাইকেল মানে হাফ সাইকেল তো এখানে আছে, এবং অপোজিট দিকের হাফ সাইকেলের কিছু অংশ আমাদের এই লোড লাইনের ভিতরে ওভারল্যাপিং এখানে হচ্ছে আর কি। এবং সেটুকুর জন্য আমরা এটাকে কন্ডাকশন পাবো হলে ওই হাফ সাইকেল যেটা এখানে ছিল লোড লাইনের মধ্যে পুরোটা এই সম্পূর্ণ অংশটা কন্ডাকশনে যাবেই, সাথে সাথে যেটুকু অংশ এখানে মানে পরবর্তী হাফ সাইকেলের যেটুকু অংশ লোড লাইনের মধ্যে ওভারল্যাপিং হচ্ছে এইটুকু অংশ কন্ডাকশনে যাবে। তাহলে এটাতে আমাদের এর যে কন্ডাকশন সেটা হচ্ছে এটা। এবং কন্ডাকশন অ্যাঙ্গেলের কথা যদি আমরা বলি, একদম এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত যদি যাই তাহলে এটা হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তাই না? তাহলে ক্লাস এ টাইপের জন্য কন্ডাকশন অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি। ক্লাস বি এর জন্য আগে যেটা ছিল এটা দেখো, এটাতে শুধু 180 ডিগ্রি পর্যন্ত কন্ডাকশনে যাচ্ছে, তাহলে এটা কন্ডাকশন অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। আর এখন ক্লাস এ বি তে কন্ডাকশন অ্যাঙ্গেল হবে তোমার 180 থেকে বেশি কিন্তু 360 থেকে কম। তাহলে এটা একটা রেঞ্জ আমরা বলবো, এটা 180 থেকে বেশি 360 থেকে কম, মানে এর মধ্যে যে কোনো পজিশনে হতে পারে। কিন্তু যদি 360 যদি হয়ে যায় তাহলে সেটা কিন্তু আবারও ক্লাস এ হয়ে গেল। আবার যদি শুধুমাত্র 180 ডিগ্রি হয়ে যায় তাহলে কিন্তু হয়ে গেল ক্লাস বি। তাহলে এটাকে অবশ্যই এই 180 থেকে বড় হতে হবে, আবার 360 থেকে ছোট হতে হবে কন্ডাকশন অ্যাঙ্গেলটা। এবং সেটা করার জন্য আমাদের এই কিউ পয়েন্টটা এই অ্যাক্সিস থেকে এদিকে কোনো একটা দিকে, আবার এদিক থেকে মাঝামাঝি না এদিকে কোনো একটা দিকে, মানে যেটাতে আমাদের জিরো ইয়ে হতো ক্লাস এ হতো, সেটা থেকে আমাদের এদিকে কোনো একটা পয়েন্টে এইটুকুর মধ্যে আমাদের কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্টকে নিতে হবে। আচ্ছা, এখানে যে কিউ পয়েন্ট আমরা ইচ্ছা মতো নেওয়ার কথা আমরা বলছি না, এটা সিলেক্ট করার উপায় কি তোমরা কেউ বলতে পারবে? আমরা যে অপারেটিং পয়েন্ট ইচ্ছা মতো সিলেক্ট করতে পারি, কিভাবে করতে পারি? কে বলতে পারো কিনা? খুবই সহজ, আমরা বলেছি অলরেডি, একটু যদি বুঝে থাকো তাহলে এটা বলতে পারবে। আমরা কিউ পয়েন্ট ইচ্ছা মতো যে কোনো পজিশনে নিতে পারি কিভাবে? এই অ্যাঙ্গেল বানানোর জন্য, হ্যাঁ, সরি বুঝতে পারিনি। অ্যাঙ্গেল বানানোর জন্য এখানে 180 থেকে 360-এর ভিতরে এখানে না না না, সেটা না, আমি বলেছি কিউ পয়েন্ট আমি ধরো যে এখানে নেব, স্যার বেস কি কারেন্ট স্যার ইয়ে করেন কি চেঞ্জ করলে পরে এটা এখানে হবে। বেস কারেন্ট স্যার হ্যাঁ, বেস কারেন্ট, এই তো, থ্যাংক ইউ, আমি এটা জানতে চাচ্ছি। বেস কারেন্টটা যদি চেঞ্জ করো আমাদের কোনো একটা কার্ভের জন্য হয়তো বা কিউ পয়েন্ট এখানে, আর একটু যদি বেস কারেন্ট বাড়াও হয়তো বা কিউ পয়েন্ট এখানে ইন্টারসেক্ট করবে, তাই না? আমরা যদি বেস কারেন্ট চেঞ্জ করি তাহলে আমাদের কিউ পয়েন্টটা চেঞ্জ হবে। আর একটা অপশন ছিল, আমরা যদি ভিসিসি বা লোড রেজিস্ট্যান্স যদি চেঞ্জ করি তাহলেও আমাদের এটা চেঞ্জ হবে। তবে আমাকে যদি বলা হয় যে বেস কারেন্ট মানে কিউ পয়েন্ট আমরা চেঞ্জ করবো, কি করলে করব? তাহলে এই লোড রেজিস্ট্যান্স মানে লোড লাইন যেটা, এই লোড লাইনটা চেঞ্জ করে করা বলার থেকে তুমি বেস কারেন্টটা নিয়ে বলাটা বেশি যৌক্তিক। কারণ তোমাকে একটা ফিক্সড একটা অপারেটিং ভোল্টেজ তুমি এখানে সাপ্লাই দিবে, এবং সেই অপারেটিং ভোল্টেজ এর কারেসপন্ডিং ওই লোড লাইনটা মূলত প্রথমে ড্র করবে আর কি। এবং পরবর্তীতে লোড লাইনটা তুমি আর চেঞ্জ করবে না, মানে এর লোড রেজিস্ট্যান্স অথবা সাপ্লাই ভোল্টেজ এটা চেঞ্জ করবে না, শুধু বেস কারেন্ট তুমি চেঞ্জ করতে পারো, এবং তার উপর ডিপেন্ড করে এটা আলাদা আলাদা কিউ পয়েন্ট তুমি এখানে পাবে আর কি। যাও, তো সেভাবে আমরা কিউ পয়েন্ট ইচ্ছা মতো নিতে পারি। তো যাই হোক, আমাদের কিউ পয়েন্ট এভাবে নিলে আমাদের এখানে এরকম একটা কার্ভ আমরা পাই আর কি। এটা এই পর্যন্ত গত ক্লাসে হয়েছিল। আর আজকে হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা এটা। খেয়াল করে দেখো, এটা আমাদের আগে যে বি টাইপের ইয়ে ছিল, মানে বি ক্লাসে ক্লাস বি অ্যাম্পলিফায়ার যেটা ছিল, ওই ক্লাস বি অ্যাম্পলিফায়ারের মতোই একটু মডিফিকেশন আছে, সেটা হলো যে এই দুইটা ডায়োড। তাহলে এই দুইটা ডায়োড ছাড়া আর ও আচ্ছা, ডায়োড আছে এবং সাথে একটা রেজিস্টর দুইটা আছে আর কি। এই দুইটা ডায়োড এবং রেজিস্টর ছাড়া আর কোনো মডিফিকেশন নাই, একদম সেম টু সেম আগের মতোই যেখানে যা ছিল তাই। ক্লাস বি টাইপের অ্যাম্পলিফায়ার এটা, আর ক্লাস এ বি টাইপের অ্যাম্পলিফায়ার হচ্ছে এটা। তাহলে এখানে এগুলো দিয়ে কি করেছে, আমাদের যে এই রেজিস্টর দুইটা ডায়োড এবং তারপর আরেকটা রেজিস্টর, এটা দিয়ে একটা ভোল্টেজ ডিভাইডার এখানে করা হয়েছে আর কি, ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্ক। এবং সেটার মাধ্যমে এটাতে অল্প পরিমাণ বায়াসিং করা হয়েছে। খেয়াল করে দেখো, আমাদের ক্লাস এ তে খুব ভালোভাবে বায়াসিং করা ছিল, মানে সবসময় কারেন্ট ফ্লো হবে এরকম। ক্লাস বি টাইপে কোনো বায়াসিং ছিল না, কোনো সিগন্যাল না থাকলে কারেন্ট ফ্লো করবে না। আর ক্লাস এ বি তে বায়াসিং আছে, তবে খুবই অল্প পরিমাণে, একদম মার্জিনাল পজিশনে। মানে ওই বায়াসিংটা তুমি যদি একটু নেগেটিভ দিকে যাও তাহলে এটা মানে কাট অফ রিজনে চলে যাবে, আর একটু যদি মানে ভোল্টেজ যদি যাও তাহলে তো এটা তো যাবে আর কি, মানে ফরওয়ার্ড
যে কারেন্টটা ফ্লো করছে সেটা তো করবেই। তো বায়াসিংটা এরকম একটা ক্রিটিক্যাল পর্যায়ে থাকে যে অল্প পরিমাণ নেগেটিভ সাপ্লাই যদি এখানে চলে আসে তাহলে ওটার জন্য এই ট্রানজিস্টরটা বায়াসিংটা মানে তোমার আর থাকবে না আর কি, এরকম একটা পজিশনে বায়াসিংটা করা থাকে। এবং সেটা করে মূলত আমরা এই ক্লাস এবি টাইপের অ্যাম্প্লিফায়ারটা পেতে পারি। এখানে দেখো আমাদের ক্লাস বি টাইপের যেটা একটা প্রবলেম ছিল ক্রস ওভার ডিস্টরশন, এবং সেটা বলেছিলাম যে এটাতে আমরা যে সিগন্যালটা দিয়েছি এই বেজে, ওই বেজের সিগন্যালটা বেজ টু ইমিটার যে জাংশন ভোল্টেজ এটাকে পার করার পরেই কারেন্টটা ফ্লো হতে পারবে। তো এটাই হচ্ছে আমাদের এটাতে একটা বড় প্রবলেম ছিল, এবং ওইটুকুর জন্য আমরা এখানে একদম জিরো থেকে যদিও দেখানো হয়েছে কারেন্টটা ফ্লো হচ্ছে, কিন্তু এখানকার যে ইয়ার লেভেলটা এটা জাস্ট জিরো না। তোমার মাউস পয়েন্টটা খেয়াল করে এটা জাস্ট জিরো না, এটা 0.7 সিলিকন টাইপ হলে আর 0.3 জার্মেনিয়াম টাইপ ট্রানজিস্টরটা যদি হয় আর কি। তো যাই হোক আমাদের এখন ওইটাকে যদি ওভারকাম করতে হয় তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এইটুকু ভোল্টেজ যেটা ছিল ওই ভোল্টেজটা আমরা এখানে বাইরে থেকে এখানে দিয়েছি। দেখো এখান থেকে এটা থেকে একটা এইটুকুর মধ্যে আছে হলো একটা জাংশন। তো এখানে যে পরিমাণ একটা জাংশন আছে ওই একই ক্যাটাগরির একটা ডায়োড যদি আমরা এখানে নিই তাহলে দেখো এখান থেকে এখানে ওই একই পরিমাণ ভোল্টেজ ড্রপই তুমি পাবে, মানে কোনো ধরনের আউটসাইডের ভোল্টেজ যদি আমরা চিন্তা না করি। এখানে ভোল্টেজ বেস টু ইমিটার জাংশনের যে ভোল্টেজ এই ডায়োডের অ্যাক্রসে ওই একই পরিমাণ ভোল্টেজ ড্রপ, বুঝছো? আবার একই রকম ভাবে এখানেও তাই, এখান থেকে এই পর্যন্ত এটাতে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ এটা তো এই ডায়োডটা তো একই পরিমাণ ভোল্টেজ ড্রপ এখানে হবে, এবং এটারও একই রকম ভাবে লাগানো আছে। এখানে দেখো এটা পি টাইপ ম্যাটেরিয়াল, ডায়োডের জন্য এটা পি টাইপ ম্যাটেরিয়াল, তাহলে পিপি এখানে একই সাথে। আবার এখানে এটা আমাদের পি টাইপ ম্যাটেরিয়াল, হ্যাঁ এন টাইপ ম্যাটেরিয়াল, ডায়োডের এটা হচ্ছে আমাদের এন টাইপ ম্যাটেরিয়াল, এন এন আবার একই সাথে লাগানো আছে। তাহলে এই এখান থেকে বেজ টু ইমিটার এবং এটা থেকে ইমিটার টু বেজ এইটুকু মিলে টোটাল যে ভোল্টেজ ড্রপ এই দুটো ডায়োডের একটা ওই একই পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে আর কি। তো যাই হোক এইটুকু ভোল্টেজ ড্রপ যদি আমরা দিই তাহলে আমাদের যে ওইটুকু ভোল্টেজ ওভারকাম করার পরে এটা কন্ডাকশনে যাবে এই জিনিসটা বলছিলাম, এখন আর কিন্তু এটা আর বলা যাবে না, এখন এটা হচ্ছে যে একদম জিরো কারেন্ট থেকেই মোটামুটি কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে আর কি। তাহলে এখানে যেটা তুমি একটা সিগন্যাল দাও তাহলে ওই সিগন্যালের জন্য তখন আউটপুটে কারেন্ট পাবে, এবং এই সিগন্যালটা পজিটিভ হাফ সাইকেলের জন্য এটা কন্ডিশনে যাবে, নেগেটিভ হাফ সাইকেলের জন্য এটা কন্ডিশনে যাবে, এবং ফাইনালি তুমি এরকম একটা কারেন্ট ফ্লো এখান থেকে পাওয়া যাবে আর কি। তো এই ক্লাস এ বি টাইপের যে অ্যাম্পলিফায়ার এটাতে আমাদের লিনিয়ারিটি ক্লাস এ টাইপের মতো তো লিনিয়ারিটি কারো হবে না, কারণ এটা একদম 100% লিনিয়ার বলা যায় আর কি মোটামুটি। আর এটাতে আমাদের লিনিয়ারিটি খুব একটা খারাপ না, ভালো পর্যায়ে লিনিয়ারিটি আছে 50 থেকে 60%। ও সরি, লিনিয়ারিটি যেটা বলছি তো, মানে মোটামুটি হ্যাঁ ওটাও একই রকম ধরা যায়। আমাদের ওটাকে বি টাইপ যদি আমরা 50% বলি তাহলে এটা কাছাকাছি মানে 50%-এর উপরে আর কি সেই হিসাবে, মানে কার্ভের মিল কথা যদি আমরা বলি সেইভাবে যেটা বললে এরকম হয়। আর এফিসিয়েন্সি কথা যদি বলা হয় তাহলে তোমার এটার এফিসিয়েন্সি মোটামুটি 50 থেকে 60% এফিসিয়েন্ট এটা। কারণ হলো এটা কারেন্ট ফ্লো যেটা চলছে সেই কারেন্ট ফ্লোটা একদম মার্জিনাল পর্যায়ে, ক্লাস এ টাইপের মতো না, ক্লাস এ টাইপের খুব ভালোভাবে বাইসিং করা ছিল এবং কারেন্ট ফ্লোটাও স্ট্রং একটা কারেন্ট ফ্লো সবসময় হতো। কিন্তু এটাতে যেহেতু বাইসিংটা একটা মার্জিনাল পর্যায়ে কারেন্ট ফ্লো আমাদের এখানে একটা মানে খুব লো লেভেল একটা কারেন্ট ফ্লো এখানে হবে আর কি। তো যাই হোক এবার ক্লাস সি টাইপের অ্যাম্পলিফায়ার, এই ক্লাস সি টাইপের অ্যাম্পলিফায়ারের জন্য কি করতে হবে আমাদের? ক্লাস সি টাইপের অ্যাম্পলিফায়ারটার জন্য আমাদের কন্ডাকশন যে ইয়ারটা দেখেছিলাম কার্ভটা সেটাতে খেয়াল করে এটার আউটপুটটা হচ্ছে এরকম যে আমরা কিউ পয়েন্ট এমন একটা পজিশন নিয়েছি যেটা লোড লাইনের বাইরে, এবং সাথে এর ফলে আমাদের মূলত ইনপুটের যে কার্ভ এই ইনপুটের কার্ভের যে কোনো এক সাইডের হাফ সাইকেল শুধুমাত্র এর লোড লাইনের ভিতরে হাফ সাইকেলের একটু কম, হাফ সাইকেলেরও কম, হাফ সাইকেলেরও কম লোড লাইনের ভিতরে ওভারল্যাপিং হচ্ছে, এবং বাকিটা সম্পূর্ণটাই লোড লাইনের এই রিজিয়নের বাইরে থাকছে। এবং যেটুকু ওভারল্যাপিং হচ্ছে তার জন্য আমরা এখানে কারেন্ট ফ্লোটা পাবো এবং তাছাড়া পাবো না। এবং তাহলে এটা যে গ্রাফটা এই গ্রাফটা হচ্ছে পাশে যদি এখানে দেখো তাহলে ঠিক এরকম ধরনের এই গ্রাফটা হচ্ছে আর কি। এবং এর জন্য সার্কিট ডায়াগ্রাম হচ্ছে তোমার এখানে যেটা দেখছো এই সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে এরকম যে আমরা এইভাবে নিতে পারি। যাক এগুলো নিয়ে তোমরা একটু পড়ো, এটা নিয়ে আর কিছু আমাদের খুব একটা বলার নেই। আর এই অ্যাম্পলিফায়ার ক্লাসের সামারি এটা নিয়ে মনে হয় কথা বলা হয়েছে গত দিন আর কি। আমরা যেটা গ্রাফ আকারে যদি দেখি সেই গ্রাফটা হচ্ছে এরকম, ক্লাস এ টাইপের এটা যেটার এফিসিয়েন্সি মোটামুটি 30%-এর মতো, ক্লাস এ বি টাইপের এফিসিয়েন্সি ক্লাস এর থেকে বড় যেটা কিনা 50 থেকে 60 বা সামথিং এরকম একটা পার্সেন্টেজ, ক্লাস বি এটার এফিসিয়েন্সি আর একটু বেশি
আর ক্লাস সির এফিসিয়েন্সি আরো বেশি, 70%, 75% এরকম। আর তারপর আরো যে ক্যাটাগরি আছে আমাদের একদম ডি থেকে শুরু করে টি পর্যন্ত আরো ক্যাটাগরি আছে ট্রানজিস্টর ক্লাসের। তো মানে ক্যাটাগরি বলতে কি আরো ক্লাস আছে আর কি। এই ক্লাসগুলো আমাদের যেটা ব্যবহার করা হয় এটা মূলত সুইচিং এর জন্য। আমরা এই ট্রানজিস্টরকে দুই ভাবে ব্যবহার করতে পারি, তোমরা এটা জানো। একটা হচ্ছে অ্যাম্পলিফায়ার হিসাবে, আর একটা সুইচিং হিসাবে, সুইচিং এর জন্য। তো অ্যাম্পলিফায়ার হিসেবে যখন ব্যবহার করব তার জন্য আমাদের যে এই চারটা ক্যাটাগরি বললাম, এ বি এবং সি, এই চারটা ক্যাটাগরি হলো মূলত আমাদের অ্যাম্পলিফায়ার ক্লাস। আর ডি থেকে ই পর্যন্ত যেগুলো, এগুলো হচ্ছে সুইচিং ক্যাটাগরি বা সুইচিং ক্লাস। তো সুইচিং করে আমরা কি করি, এই সুইচিং করে তোমার যে পালস উইথ মডুলেশন যেটা আমরা বলি না, পিডাব্লিউএম, তোমরা পড়েছো তো মনে হয়। পিডাব্লিউএম কি তোমরা শুনেছো এর আগে, পালস উইথ মডুলেশন? তোমরা না, থার্ড এটা তোমরা এখন শুনোনি এটা। তো যাই হোক, তো এটা হচ্ছে আমরা একদম সহজ কথা যদি বলি, ওই যে আমাদের রেগুলেটর আছে না, ফ্যানের রেগুলেটর, সিলিং ফ্যানের রেগুলেটর তো দেখেছো সবাই। আগে বাসা বাড়িতে খুব বড় সাইজের একটা রেগুলেটর থাকতো না, এখন সেই রেগুলেটরটা হয়ে গেছে একদম ছোট সুইচের সাইজের একটা রেগুলেটর। তো সেটারও এফিসিয়েন্সি আবার ওই যে আগে যে বড় রেগুলেটর ছিল তার থেকে এটা ভালো এফিসিয়েন্ট। কি করে করা গেল, এটা করা গেল হলো এই পালস উইথ মডুলেশন দিয়ে, পিডাব্লিউএম, পালস উইথ মডুলেশন। এই জিনিসটা হলো মূলত করা হয়। তারপর হচ্ছে আর একটা হচ্ছে তোমার, আমরা যে বিভিন্ন ধরনের পাওয়ার সাপ্লাই ব্যবহার করি। পাওয়ার সাপ্লাই ব্যবহার করি কোথায় কোথায়, আমাদের যে ফোনের চার্জার, ল্যাপটপের চার্জার, কম্পিউটারের পাওয়ার সাপ্লায়ার, এগুলো নিয়ে অনেক স্ট্রং পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন, হাই হাই অ্যাম্পিয়ারের, হাই ওয়াটের পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হয়। তো ওইটুকু হাই অ্যাম্পলিফায়ারের পাওয়ার সাপ্লাই যদি তুমি ট্রান্সফর্মার দিয়ে বানাতে চাও, তাহলে এটার প্রচুর ওয়েট হবে আর কি। তোমার মনে করো যদি একটা 12 ভোল্ট 6 অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাই কথা যদি আমরা বলি, 12 ভোল্ট 6 অ্যাম্পিয়ার, এটা যদি একটা ট্রান্সফর্মার দিয়ে বানাতে যাও তাহলে এটার ওয়েট হবে মোটামুটি 4 কেজি। আমরা যদি এমনি কেজি হিসাবে যদি বলি, তাহলে এটার ওয়েট হবে 4 কেজি। আর তুমি ল্যাপটপে চার্জার দেওয়া মানে চার্জ করার জন্য যে চার্জারটা ব্যবহার করো, সেই চার্জারে আমরা মোটামুটি ভোল্টেজ থাকে হলো 19 ভোল্ট, সামথিং 19 ভোল্ট, এবং তোমার ধরলাম মানে অনেক মডেল ভেদে কম বেশি হতে পারে। আমরা ধরতে পারি 5 অ্যাম্পিয়ার, বা তুমি মনে করো আরো কমে যদি ধরো 3 অ্যাম্পিয়ারই মনে করো, বা 6 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার এরকম হতে পারে। তো আমরা যদি এরকম ভাবে কনসিডারেবল একটা সেন্টার টেন্ডেন্সি যে 5 অ্যাম্পিয়ার যদি তুমি ধরো, 5 অ্যাম্পিয়ার এবং 19 ভোল্ট, তাহলে এরকম একটা যে পাওয়ার সোর্স, যেটা তোমার ট্রানজিস্টরের যে সরি ল্যাপটপের যে পাওয়ার সাপ্লাইটা বা চার্জার যেটা বলো, এটার ওয়েট কতখানি হয়? কে বলতে পারবে এটার ওয়েট কতখানি হয়? মানে ওয়েট বলতে কি মাস কতখানি হয়, ওয়েট তো আমরা বলবো না এটাকে, এটা মাস আর কি। মাস কতখানি হয় এটার? কারো আইডিয়া নেই নাকি তোমরা ক্লাসেই নেই? ক্লাসে আছি স্যার। হ্যাঁ, তো বলো এটা কেমন হতে পারে। ল্যাপটপে চার্জার কেউ মানে হাত দিয়ে চারোনি এটা কখনো? স্যার আমরা যে চার্জার গুলো চালাই সেগুলো তো স্যার বেশি ওয়েটের হয় না, হ্যাঁ, 200 থেকে 300 গ্রামের মতো। 200 থেকে 300 গ্রামের মতো, এটা হচ্ছে কথা, 200 থেকে 300 গ্রামের মতো হয়। এবং সেটাতে তোমাকে এতখানি স্ট্রং একটা পাওয়ার সাপ্লাই দিতে পারছে। কিন্তু এই পাওয়ার সাপ্লাইটা যদি আমরা ট্রান্সফর্মার দিয়ে বানাতে যেতাম, তাহলে এটা সাইজ হতো প্রায় এই যে এরকম সাইজের, হাতে দেখতে পাচ্ছ কিনা, প্রায় আমরা যদি ইঞ্চিতে কথা বলি তাহলে 5 কেজির মতো। মোটামুটি তোমার 10 ইঞ্চি বাই 7 ইঞ্চি বাই 8 ইঞ্চি এরকম। মানে তিন দিকে যদি তুমি ডাইমেনশন ধরো তাহলে এরকম, মানে এত বড় একটা সাইজের ট্রান্সফর্মার হবে, এবং তার ওয়েট হবে মোটামুটি ওইরকমই 6-7 কেজির মতো। তো এগুলো বহন করা খুবই কঠিন। তো এটাকে আমরা যে কাজটা করতে পারি, এটাকে করা হয় সুইচিং মোড পাওয়ার সাপ্লায়ার বা SMPS, সুইচিং মোড পাওয়ার সাপ্লাই। এবং সুইচিংটা করা হয় মূলত এরকম ধরনের এই ট্রানজিস্টর গুলো, যেমন তারা কাজ করে হলো এই রিজিয়নে আর কি, বুঝছো? তো এই ট্রানজিস্টর কাজ করে এরকম রিজিয়নে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের কথা। আমাদের সিলেবাসে যেহেতু ওই সুইচিং নিয়ে কোনো কথা বলেনি, তাহলে আমরা ওই রিজনের মধ্যে যাচ্ছি না, আমরা শুধু এই অ্যাম্পলিফায়ার ক্লাসের মধ্যেই থাকছি। তবে তোমাদের এইটুকু জানা থাকতে হবে যে এটার আরো কিছু অংশ আছে আর কি। আর একটা ইউজ হতে পারে, সেটা হচ্ছে এরকম সুইচিং ক্যাটাগরি হতে পারে সুইচিং করার জন্য। এবং সুইচিং করে আমরা দুই রকম কাজ করতে পারি পাওয়ার সাপ্লাই, মানে দুই রকম না, আরো অনেক রকম হতে পারে। সুইচিং পাওয়ার সাপ্লাই হতে পারে, তোমার পালস উইথ মডুলেশন হতে পারে, বা অন্যান্য আরো কিছু এখানে থাকতে পারে আর কি।
আর সুইচিং দিয়ে তো আমাদের মানে টোটাল ডিজিটাল ইলেকট্রনিক্স তো হচ্ছে সুইচিং এর উপর ডিপেন্ড করে আর কি, তাই না? তো ওগুলো সবগুলোই এই রিজনে তুমি বলতে পারো। এবং এগুলোর এফিসিয়েন্সি 100%। তুমি যেটা বলো যেটা এফিসিয়েন্সি কত, এগুলোর এফিসিয়েন্সি 100%, মানে সুইচিং দিয়ে যেগুলো। তো যাই হোক, আমাদের এই যে কমন ক্লাস, কমন অ্যাম্প্লিফায়ার ক্লাসেস যেগুলো এখানে বলেছি, এগুলো আসলে ওভাবে তোমাদের দরকার নেই, এখানে দিয়েছি ইনফরমেশন আকারে, তোমরা চাইলে মনে রাখতে পারো আর কি। এগুলো পরীক্ষাতে আমি দিব না। কিন্তু এই যে এই চারটা যে কনফিগারেশন আমরা বললাম অ্যাম্প্লিফায়ার ক্লাসেস, এগুলো তোমাদের সিলেবাসে আছে, এগুলো গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আচ্ছা, তারপরে আসো আমাদের এরপরে ওই অ্যাম্প্লিফায়ার ক্লাসের কন্ডাকশন অ্যাঙ্গেলের একটা, যদি আমরা যদি কনসেপ্টলি এক জায়গাতে দেখি তাহলে এরকম যে ক্লাস এ টাইপের যে অ্যাম্প্লিফায়ার, এটা ফুল সাইকেল কন্ডাকশনে থাকে এবং এর কন্ডাকশন অ্যাঙ্গেল হচ্ছে তোমার 2 পাই বা 360 ডিগ্রি। ক্লাস বি এর জন্য যেটা বলেছিলাম, এটা হাফ সাইকেল কন্ডাকশনে থাকে এবং সেই কারণে কন্ডাকশন অ্যাঙ্গেল হচ্ছে মূলত 180 ডিগ্রি। ক্লাস এ এর জন্য যেটা বলেছিলাম, রেঞ্জ পাই থেকে বড়, মানে 180 থেকে বড় এবং 360 থেকে কম। আর তারপর হচ্ছে আমাদের এটা যদি ক্লাস সি টাইপের হয়, তাহলে এটা 180 ডিগ্রি থেকে কম, 180 ডিগ্রি থেকে এটা কম হতে হবে, 0 থেকে বড়, 180 থেকে কম। আর ডি থেকে ই যদি হয়, তাহলে এটাতে কোনো কন্ডাকশন অ্যাঙ্গেল ওভাবে নাই, জাস্ট এটা সুইচিং এর জন্য কাজ করে এবং তার জন্য এটা হচ্ছে জাস্ট 0 ডিগ্রি এর কন্ডাকশন অ্যাঙ্গেল সুইচিং এর জন্য। যেটা কিনা ক্লাস ডি থেকে টি পর্যন্ত যত রকমের আছে সবগুলো, মানে প্রত্যেকটা আলফাবেটিক্যাল যতগুলো এখানে আছে আর কি, সবগুলোর জন্য ডি থেকে টি সবার জন্য কন্ডাকশন অ্যাঙ্গেল 0 ডিগ্রি। আর এরপরে তোমাদের সিলেবাসের লাস্ট টপিক, সেটা হচ্ছে পুশ পুল অ্যাম্প্লিফায়ার। এই পুশ পুল অ্যাম্প্লিফায়ার আমাদের অনেক রকম হতে পারে, এটা আমরা ক্লাস এ টাইপ দিয়ে করতে পারি বা বি টাইপ দিয়ে করতে পারি, অথবা ক্লাস এ বি টাইপ অ্যাম্প্লিফায়ার দিয়েও এই পুশ পুল অ্যাম্প্লিফায়ার করতে পারি। এন্ড পুশ পুল অ্যাম্প্লিফায়ার বলতে কি বোঝায়? পুশ পুল অ্যাম্প্লিফায়ার বলতে বোঝায় হলো তোমার এমন একটা অ্যাম্প্লিফায়ার যেটাতে এর যে লোড, এই লোডে দুই ডিরেকশনে কারেন্ট ফ্লো করতে পারে, এরকম ধরনের অ্যাম্প্লিফায়ার গুলোকে আমরা বলি পুশ পুল অ্যাম্প্লিফায়ার। মানে এই অ্যাম্প্লিফায়ারটা লোডের মধ্যে দিয়ে একবার কারেন্ট পুশ করে আর একবার পুল করে। পুশ করে মানে কি, কারেন্টটাকে ঠেলে দিচ্ছে একবার, চার্জ ক্যারি এগুলোকে একবার ঠেলে দিচ্ছে, আর চার্জ ক্যারি এগুলোকে তার পরবর্তীতে আবার এটাকে আহ মানে টেনে নিচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। মানে কারেন্টের ফ্লোটা এই লোডের মধ্যে দিয়ে দুই ডিরেকশনেই হয় আর কি। এরকম ধরনের অ্যাম্প্লিফায়ার গুলো পুশ পুল অ্যাম্প্লিফায়ার বলা হয়। বুঝছো কি? পুশ পুল অ্যাম্প্লিফায়ারের এমনি মানে একদম ডেফিনেশন যদি বলা হয় তাহলে এটা। তো এটার সাথে আমাদের কমন ইমিটার কনফিগারেশনের অ্যাম্প্লিফায়ারের পার্থক্য কোথায়, কে কে বলতে পারবে? কমন এমিটার কনফিগারেশনের অ্যাম্প্লিফায়ারের পার্থক্য কোথায়? আমরা কমন এমিটার কনফিগারেশন কি এখানে ছবি ছিল আমাদের? হ্যাঁ ছিল তো। এই তো কমন এমিটার কনফিগারেশন অ্যাম্প্লিফায়ার, এটাতে পার্থক্য কোথায়? এখানেও কি আমাদের এই আউটপুটে যে লোড, এটা কি দুই দিকে কারেন্ট ফ্লো কি হয়? তোমরা একটু ভাবো, আমি 1 মিনিট সময় দিচ্ছি, আমি 1 মিনিট পরে আবারও আসছি। আমি আবারও এসে কোশ্চেনটা করব যে কমন এমিটার কনফিগারেশন আর পুশ পুল অ্যাম্প্লিফায়ার এর মধ্যে পার্থক্যটা কোথায়। পুশ পুল অ্যাম্প্লিফায়ারে যেটা হয় সেটা হলো এই লোডের মধ্যে দিয়ে দুই দিকেই কারেন্ট ফ্লো হয়। তুহিন, তুহিন আসিস? হ্যাঁ বল। বল বল স্যার। বুঝতে পারলাম না কি বললি। বললাম যে স্যারের প্রশ্নের উত্তর দে। এই কনসেন্ট্রেশন নাই রে, আর হবে না বুঝলি, কারণ এটা তো একদিকেই হয় আর কি। আর প্রশ্ন যখন করছে এক থাকলে তো করতো না বুঝলি, এটা স্বাভাবিকভাবে হবে না কিন্তু। হ্যালো?
হ্যাঁ, তোমরা কি পারলে এটা চিন্তা করে কিছু? কনক রয়, তুমি হয়তো কথা বলছো কিন্তু মিউট হয়ে আছো। জি স্যার, পুরো বুঝতে পারিনি স্যার। হ্যাঁ, বলো কি বলছিলে? স্যার বুঝতে পারিনি স্যার, এটা বললাম। ও আচ্ছা আচ্ছা, যেটা কোশ্চেন বুঝতে পারোনি না, মানে বিষয়টা বুঝতে পারোনি? স্যার বিষয়টা। আচ্ছা, তো ঠিক আছে, আমরা বলছি আর কি, এটা বলে দিই তোমাদের। এখানে দেখো যে কমন কমন ইমিটার কনফিগারেশনে যেটা হয়, বা এই টাইপের যে অ্যাম্পলিফায়ার গুলো আছে, সেটাতে দেখো আমাদের গ্রাউন্ড আমরা ধরি এটা, মানে লোডের গ্রাউন্ড হচ্ছে মূলত এটা। তো এর রেসপেক্টে তোমার এই পয়েন্ট যেটা কালেক্টর পয়েন্ট, যেটা কালেক্টরের ভোল্টেজ লেভেল কোনো সময় কমে, কোনো সময় বাড়ে। তার মানে হলো যে এখানে যে কারেন্টটা ফ্লো হয়, মানে এটার জন্য আমরা এরকমটা যদিও সাইনোসয়েডাল একটা ওয়েভ পাই, কিন্তু এই ভোল্টেজ লেভেলটা ওই গ্রাউন্ডের রেসপেক্টে কোনো সময় বাড়ে, কোনো সময় কমে। মানে এটা এটা পজিটিভ ছিল, এটা পজিটিভই আছে, কিন্তু কোনো সময় বেশি পজিটিভ, কোনো সময় কম পজিটিভ। কিন্তু পুশ পুল অ্যাম্পলিফায়ার যেটা হয় সেটা হলো যে এখানে কোনো সময় জাস্ট এটা পজিটিভ, এটা নেগেটিভ, আবার হতে পারে কোনো সময় এটা নেগেটিভ, এটা পজিটিভ। এইটাই হচ্ছে মূলত এই পুশ পুল অ্যাম্পলিফায়ার এবং এই কমন এমিটার কনফিগারেশন অথবা অন্যান্য যে কনফিগারেশন গুলো আছে এগুলোর সাথে পার্থক্য। বুঝছো? তো স্যার হ্যাঁ, বলো। স্যার একটু কমন এমিটার এখানে একটু কাইন্ডলি যদি হুম যেতেন স্যার। হুম হুম, এটাই কমন এমিটার। স্যার এইখানে স্যার মানে একটা জিনিস পড়ার সময় সমস্যা হচ্ছে স্যার, মানে এটা বের করলেন তো এই জন্য একটু জিজ্ঞাসা করতেছি স্যার। এই হ্যাঁ, যে মানে ব্যাটারির যে এটা এখানে ভিবি মানে বেজের অ্যামিটারের রেসপেক্টে বেজের যে ভোল্টেজটা, মানে হ্যাঁ। কোনো কোনো জায়গায় শুধুমাত্র মানে যেটা হলো বিবি দিয়ে দেওয়া মানে এই ভোল্টেজটাই স্যার, বা কোন জায়গায় বিই দেওয়া স্যার, মানে বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে ডোনেট করতে স্যার, এটা আসলে ও কিভাবে মানে আচ্ছা আচ্ছা, এটা এক একজন এক একটা কনভেনশন ফলো করে। মনে করো কোনো সময়তে ও সাপ্লাই দিল হলো বেজে, তো বেজে সাপ্লাই দিচ্ছে, এটা শুধু এরকম কোন একটা পজিশনে যেটা রাখে এটাকে নাম বলবে তখন ভিবিবি। আর যদি এরকম ভাবে থাকে যে বেস টু ইমিটারের মধ্যে সরাসরি আছে, এর সাথে অন্য কোনো কম্পোনেন্ট নাই, তখন এটা পুরোপুরি যদি বেস টু ইমিটারের মধ্যেই এটা ফল করছে, এরকম যদি কিছু হয় তখন সেটা হচ্ছে বেস টু ইমিটার ভোল্টেজ। আসলে তোমার এটাকে বিবি বিই বলেছে, এটাতে বিই বলার থেকে বিবি বলাটাই বেশি যৌক্তিক আমার মতে। জি কারণটা স্যার মানে হলো বিবি এটা বিবি কারণটা হলো দিয়ে স্যার ভি এবং বিই এটা হচ্ছে জাস্ট এইটুকুর মধ্যেকার যে ভোল্টেজ ড্রপ, জাংশন ভোল্টেজ, জি যেটা জি স্যার, বেস টু সেটাই ইমিটার সেটাই তো ভোল্টেজ। বলছি। বুঝছো? জি স্যার মানে একই রকম ভাবে তাহলে ভিসিই, এটা হচ্ছে ভিবিসি। হ্যাঁ, জি এরকম স্যার তাহলে হওয়া স্যার উচিত। অলওয়েজ ব্যাটারিটা স্যার এরকম করে দিব, এই হ্যাঁ, পাশে ব্যাটারিতে তুমি ইয়ে দাও, ওটাকে বিবি দাও, এটাকে ভিসিসি দাও, মানে এদিকে জি যে স্যার ব্যাটারি। সেটাই বলছি। হ্যাঁ, এরকম মানে দাও, সমস্যা নেই। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, এখানে বি দিয়েছে, এটা বি দিতে হবে এমন কোনো কথা নেই, এটাকে বিবি দিলেও কোনো সমস্যা নেই, এবং ওটাই হওয়া উচিত। আচ্ছা, তো যাই হোক, তাহলে এরপরে আমরা পুশ পুল অ্যাম্পলিফায়ারে ফিরে যাই। তাহলে আমাদের পুশ পুল অ্যাম্পলিফায়ার যখন আমরা বানাবো, এটার জন্য আমাদের প্রথম কন্ডিশন হলো, এই পুশ পুল অ্যাম্পলিফায়ারের জন্য আমাদের লাগবে দুইটা ট্রান্সফর্মার, এবং সেই দুইটা ট্রান্সফর্মার হতে হবে সেন্টার ট্যাপড এবং আইডেন্টিক্যাল ট্রান্সফর্মার। বুঝছো কি? তাহলে আইডেন্টিক্যাল মানে কি, একই রকমের দুইটা ট্রান্সফর্মার লাগবে, এবং দুইটা ট্রান্সফর্মারের সেন্টার ট্যাপ থাকতে হবে সেকেন্ডারিতে। বুঝছো? সেকেন্ডারিতে আমাদের সেন্টার ট্যাপ থাকতে হবে। তো সেন্টার ট্যাপ থাকা মানে কি, আমাদের জানি যে সেন্টার ট্যাপ যখন থাকে তখন এটা পিন হয়ে যায় তিনটা, এই যে এটা। তাহলে এটা এটা একটা ট্রান্সফর্মার, এই ট্রান্সফর্মারের এটা হচ্ছে প্রাইমারি উইন্ডিং, সেখানে আমরা মূলত কারেন্ট ফ্লো দিব, আর এটা থেকে কারেন্ট ফ্লো পাবো। তাহলে এটাতে আমাদের যে সেন্টার ট্যাপ থাকার কারণে আমাদের এখানে এটা 3 পিন একটা টার্মিনাল হচ্ছে আর কি। তো এটার কারণটা কি এরকম সেন্টার ট্যাপ করার, যে যে কোনো পোস্ট পুল অ্যাম্পলিফায়ার তোমার সব প্রথমে যে কাজটা করবে সেটা হলো যে তুমি যে সিগন্যাল দিচ্ছ, ওই সিগন্যালটাকে এ প্রথমে দুইটা পোর্শনে ভাগ করবে। মানে তোমার যে যে সিগন্যালটা দিচ্ছ, তো এটা যে একটা সিঙ্গেল একটা সিগন্যাল, এটাকে ও দুইটা ফেজে প্রথমে আলাদা করবে, ফেজ স্প্লিটিং বলা হয় যেটাকে। প্রথমে ফেজ স্প্লিটিং করবে, তারপরে এটাকে আলাদা আলাদা ভাবে অ্যাম্পলিফাই করবে। তাহলে যে কোনো পুশ পুল অ্যাম্পলিফায়ার এটার জন্য আমাদের বিষয় যে কমন যেটা থাকবে সেটা হলো যে প্রথমে ফেজ স্প্লিটিং হবে, সে আলাদা আলাদা স্প্লিটেড ফেজকে আলাদা আলাদা ট্রানজিস্টর একে অ্যাম্পলিফাই করবে, তারপরে আরো একটা এরকম ট্রান্সফর্মারে একে ফিড করবে, এবং সেই ট্রান্সফর্মারটা ফাইনাল আউটপুট তোমাকে দিবে। এই হচ্ছে আমাদের বিষয়, হলো এই পুশ পুল অ্যাম্পলিফায়ারের বিষয় হচ্ছে মূলত এটা। তাহলে সব প্রথমে এখানে তুমি একটা ইনপুট সিগন্যাল দাও, ইনপুট সিগন্যালটা এটা প্রাইমারিতে গেল আর কি, সেখান থেকে মূলত এখানে একটা
তোমার সেকেন্ডারিতে ভোল্টেজ ইনডিউসড হবে। সেই ভোল্টেজ ইনডিউসড হবে কিরকম, আমরা যদি এই যে সেন্টার ট্যাপ যেটা, এই সেন্টার পজিশনটাকে বা সেন্টার টার্মিনালটাকে যদি আমরা জিরো ধরি, তাহলে জিরো রেসপেক্টে তুমি এদিকে একটা সিগন্যাল পাবে, ওই সিগন্যালেরই একটা প্রতিরূপ সিগন্যাল এখানে পাবে, এবং এখানে যেরকম পেলে এটা ঠিক অপোজিট ফেজে এখানে আর একটা সিগন্যাল পাওয়া যাবে। এটা হচ্ছে ট্রান্সফর্মারের ক্যারেক্টারিস্টিক্স। এটা তো জানো নাকি? এইটুকু কনফার্ম করো যে আমরা যদি এখানে একটা ফেজ, এখানে যেটা আমরা একটা সিগন্যাল যদি অ্যাপ্লাই করি এসি সিগন্যাল, তাহলে এটা যেটা ট্রান্সফর্মার এটা যদি জিরো ধরি, তাহলে ওই জিরো রেসপেক্টে এটা যে ফেজে থাকবে এটা তার অপোজিট ফেজে থাকবে। জি স্যার। হ্যাঁ, তাহলে এটা তোমরা পড়েছো, এটা সেকেন্ড ইয়ারও মনে হয় পড়েছো, ফার্স্ট ইয়ারও মনে হয় পড়েছো আর কি। তো যাক, না পড়লে এখানে মনে রাখো যেটা এরকম হয় আর কি। ট্রান্সফর্মারে আমরা এই সেন্টারটাকে যদি জিরো ধরি, তাহলে এর রেসপেক্টে এটা পজিটিভ হলে পারে, ওই একই সময় এটা তখন নেগেটিভ থাকবে, অথবা এটা যদি নেগেটিভ থাকে তাহলে ওই একই সময় এটা পজিটিভ থাকবে। আচ্ছা, আর আরেকটা কথা হলো, তুমি যদি এটাকে জিরো ধরো, এখানে একটা মজার ব্যাপার আছে, এটাকে যদি আমরা জিরো ধরি তাহলে এটা হবে তার রেসপেক্টে যদি পজিটিভ হয়, তাহলে এটাও কিন্তু পজিটিভ এবং আরো বেশি পজিটিভ, মানে ডাবল পজিটিভ আর কি। বুঝছো? এটা একটা মজার বিষয় যে ট্রান্সফর্মার এটাকে যদি আমরা জিরো ধরি, তাহলে জিরো রেসপেক্টে এটা পজিটিভ যদি হয় তাহলে এটা আরো বেশি পজিটিভ হবে, অথবা জিরো রেসপেক্টে এটা যদি নেগেটিভ হয় তাহলে এটা আরো বেশি নেগেটিভ হবে। একই কথা উপরেটার জন্য প্রযোজ্য। এটাকে যদি আমরা জিরো ধরতাম তাহলে ওর রেসপেক্টে এটা যদি কোনো সময় পজিটিভ হয়, তাহলে ওই একই সময় এটা আরো বেশি, মানে এটা যদি একদম পুরোপুরি সেন্টারে থাকে তাহলে এটা আরো বেশি, মানে ডাবল পজিটিভ হবে সেক্ষেত্রে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের এখানে জিরো ধরেছি মূলত এই লেভেলটাকে, সেন্টার ট্যাব যেটা, এটাকে সেন্টার টার্মিনালটাকে জিরো ধরবো, এবং এটা জিরো ধরলে পারে কোনো সময় এটা যে ফেজে থাকবে ওই একই সময় এটা তার অপোজিট ফেজে থাকবে আর কি। এবং তাই যদি হয় তাহলে এখানে যে ফেজ স্প্লিটিং এর যে ব্যাপারটা, আলাদা আলাদা ফেজের দুইটা সিগন্যাল তোমাকে যদি বানাতে হয়, সেটা আমাদের অলরেডি হয়ে গেছে। তুমি এখানে যে সিগন্যালটা দিচ্ছ, ওই সিগন্যাল থেকে আমরা একদম এক্স্যাক্টলি অপোজিট ফেজের দুইটা সিগন্যাল আমরা তৈরি করে ফেললাম এই ট্রান্সফর্মারটা দিয়ে। তো এই সিগন্যালগুলো তারপর কি করব, এই সিগন্যালটাকে আমরা আলাদা আলাদা ভাবে দুইটা ট্রানজিস্টরে বেজে ফিড করব, এবং সেই ট্রানজিস্টরটা একে তখন অ্যাম্পলিফাই করবে। এখন এই ট্রানজিস্টরটা অ্যাম্পলিফাই যে করবে, তো এটার জন্য আমাদের অ্যাম্পলিফাই করছে মানে হলো এটা একটা অ্যাম্পলিফায়ার। এখন ওই অ্যাম্পলিফায়ারটা কি টাইপের অ্যাম্পলিফায়ার তার উপর ডিপেন্ড করবে, এটা কি ক্লাস এ পুশপুল অ্যাম্পলিফায়ার নাকি এটা ক্লাস বি নাকি ক্লাস এ বি। বুঝছো? তো আমাদের এখানে দেখো, ক্লাস এ বি, ক্লাস এ টাইপের পুশপুল অ্যাম্পলিফায়ার যদি হতে হয় তাহলে আমাদের একে বায়াস করার প্রয়োজন হয়। ক্লাস এ টাইপে আমরা জানি যে একে যে কোনো ভাবে হোক আমাদের এই ট্রানজিস্টর গুলোকে বায়াসিং করতে হয়। তো আমাদের এখানে কি বায়াসিং করা আছে, কেউ কি বলতে পারবে? ফিগার দেখে কি মনে হচ্ছে এটা বায়াসিং করা আছে? মানে এখন কিন্তু এটা বলতে পারা উচিত, মানে একদম তুমি এই যে ট্রানজিস্টর ট্রান্সফর্মার গুলোকে তুমি যদি বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু বলতে পারা উচিত যে এইটুকু অংশের মধ্যে এই ট্রানজিস্টর গুলোকে বায়াসিং করা আছে কিনা। আছে স্যার। বায়াসিং করা আছে কিভাবে? বি1 ব্যাটারির ভিতরে দিয়ে তো স্যার একটা বায়াসিং। আর কোনো কিছু নেই বায়াসিং এর জন্য? এখানে ভোল্টেজ ডিভাইড করতেছে আর হ্যাঁ, অন আর টু এর ভোল্টেজ ডিভাইড, মধ্যে। হ্যাঁ এটা হচ্ছে মূল কথা। এখানে ভোল্টেজ ডিভিশন হচ্ছে, এবং সেটা হচ্ছে আর ওয়ান আর টু যে নেটওয়ার্কটা এর মধ্যে যে ভোল্টেজ ডিভিশন হচ্ছে কিভাবে হলো দেখো, এখানে এই ব্যাটারির পজিটিভ চলে গেল এটার মধ্যে আর টুর মধ্যে দিয়ে, আবার এটা সিরিজে এসে ব্যাটারির নেগেটিভের সাথে। তার মানে ব্যাটারি যত ভোল্ট সাপ্লাই দিচ্ছে এটা পুরোটাই আর ওয়ান আর টু এর উপরে ড্রপ হচ্ছে। তাহলে কিছু অংশ আর টু এর অ্যাক্রসে, কিছু অংশ আর ওয়ান এর অ্যাক্রসে ড্রপ হবে। এবং সেই ড্রপটা কি করছো, সেই ড্রপটা তুমি একটা অংশ সাপ্লাই দিচ্ছ এটার বেজে, আর একটা অংশ সাপ্লাই দিচ্ছ এটার বেজে আর কি, এবং আর একটা পিন তো এখানে ইয়ার সাথে গ্রাউন্ডের সাথে নেগেটিভের সাথে যেখানে আছে আর কি, যেটাকে আমরা জিরো বা গ্রাউন্ড যেটাই বলি। তো যাই হোক, তাহলে এখানে আমাদের নেগেটিভ মানে তোমার যে ট্রানজিস্টরের এমিটার, বেজ এবং কালেক্টর, এরা সবাই কোনো না কোনো ভাবে ব্যাটারির সাথে সংযুক্ত হচ্ছে আর কি। তাহলে এরা এরা হচ্ছে আমাদের কিভাবে থাকছে, এটা তাহলে বায়াসিং হচ্ছে। এবং কিভাবে কানেকশন হচ্ছে সেটা যদি তুমি দেখো, তাহলে এটা কালেক্টরটা আছে হলো এখান থেকে সরাসরি এর পজিটিভ টার্মিনাল। আমরা এখানে এইটুকু অংশকে বলছি পজিটিভ টার্মিনাল কি করে বলতে পারছি, কারণ হলো এইটুকু যে কারেন্টটা ফ্লো হচ্ছে এটা হচ্ছে ডিসি কারেন্ট। একটা ট্রান্সফরমার ডিসি কারেন্টের জন্য শর্ট সার্কিট, এটা কিন্তু তোমার কাছে কোনো মানে ডিসি কারেন্ট যদি এখানে ফ্লো করে তাহলে এর এর কোনো ইন্ডাক্স তোমার কি বলে এটা ইম্পিডেন্স এখানে থাকবে না কিন্তু, তাই না? ডিসি কারেন্টের জন্য কোনো ইম্পিডেন্স থাকে এটাতে?
মানে এর যে শুধু তারের যে রেজিস্ট্যান্সটা শুধু সেটুকুই থাকবে, কিন্তু ইম্পিডেন্স বলছে, এখানে রিঅ্যাক্ট্যান্সের কথা বলে আরো যৌক্তিক হয়। ডিসি কারেন্টের জন্য এখানে কোনো রিঅ্যাক্ট্যান্স নাই, এর যে শুধু তারের যে রেজিস্ট্যান্স যেটা এইটুকুই শুধু এখানে থাকবে, এবং সেটাকে আমরা ধরতে পারি একটা এরকম কন্ডাক্টরের মতোই। তাহলে আমরা এখান থেকে যদি ধরি এরকম ভাবে কারেক্টরে কিভাবে আসছে, কারেক্টরে মূলত এখানে ব্যাটারি থেকে যে কারেন্টটা যাচ্ছিল, এই ব্যাটারি থেকে যাওয়া কারেন্টটাই কিছু অংশ এদিকে গেল এবং কিছু অংশ এরকম ভাবে এর মধ্যে দিয়ে এসে এই কালেক্টরে পৌঁছাচ্ছে। আর বেজে আসলো কি, বেজে হলো এখানে যে ভোল্টেজ ডিভাইডার থেকে আমরা যে কারেন্টটা পাচ্ছি সেটা হলো এখান থেকে এই ট্রান্সফারের মধ্যে দিয়ে যে এটা বেজে যাচ্ছে। আর কালেক্টরটা এখানে গ্রাউন্ডের সাথে করাই আছে, তাহলে এই ট্রানজিস্টরটা পুরোপুরি এটা বায়াসিং করা হয়েছে একই রকম ভাবে, এই ট্রানজিস্টরটাও বায়াসিং করা হয়েছে। তো এরকম ভাবে যদি বায়াসিং করা থাকে তাহলে এরা হচ্ছে মূলত ক্লাস এ টাইপের অ্যাম্পলিফায়ার। এবং তখন একে যখন সিগন্যালটা যখন দিলে এই যে স্প্লিটেড যে সিগন্যাল গুলো, এটা যখন Q1 এবং Q2 ট্রানজিস্টরে বেজে আমরা যখন ফিড করলাম, তখন এ কিছুটা অ্যাম্পলিফাই করবে, এ কিছুটা অ্যাম্পলিফাই করে তোমাকে এদিকে ও সাপ্লাই দিবে। এখন এদিকে যখন সাপ্লাই দিচ্ছে তখন কি ঘটনা ঘটবে, আমাদের কারেন্ট ফ্লো ডিরেকশনটা যেটা কালেক্টর, এটা যেটা এনপিএন টাইপ ট্রানজিস্টর, কারেন্ট ফ্লো ডিরেকশন এদিকে যাবে, এটা পজিটিভ টার্মিনাল। তাহলে কারেন্ট ফ্লোটা মূলত এর মধ্যে দিয়ে যে এদিক দিয়ে আসবে। এবং এখানে কারেন্ট ফ্লোটা কেমন হবে, একটা তো কারেন্ট ফ্লো ফিক্সড একটা কারেন্ট ফ্লো ছিল এই ব্যাটারিটার জন্য, কিন্তু তুমি যখন এখানে সিগন্যাল একটা দিচ্ছ, ওই সিগন্যালের ভ্যারিয়েশনের জন্য এটা ভ্যারিয়েশন হবে, এবং এটা ভ্যারিয়েশন হলে ট্রানজিস্টরটা হয়তো বা আরো বেশি কন্ডাকশন অথবা একটু কম কন্ডাকশনে যাবে, এবং যার ফলে ফাইনালি এই কারেন্টের ভ্যালুটা কিছুটা চেঞ্জ হবে। এখন এখানে যদি কিছু চেঞ্জ হয় তাহলে কি হবে, আমাদের এখানে একটা ইএমএফ ইন্ডিউসড হবে, বুঝছো? এবার সেই ইএমএফ যদি ইন্ডিউসড হয় তাহলে তুমি এই লোডের অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ পাবে। আর এই ট্রানজিস্টর যখন কন্ডাকশনে গেছে তখন কি হবে, এই ট্রানজিস্টরটা কন্ডাকশনে যাবে কি, এটা ভালো করে খেয়াল করে দেখো, এটা কিন্তু দুইটাই আমাদের এনপিএন টাইপ ট্রানজিস্টর, এটাও এনপিএন এটাও এনপিএন, এবং দুটোরই একই রকম ভাবে বাইসিং করা আছে, একই রকম ভাবে বেজে আমরা সিগন্যাল দিচ্ছি। তাহলে কোনো সময়ে এই ট্রানজিস্টর যদি আমাদের কন্ডাকশনে যায় তাহলে এটা অপোজিট ফেজ হবে, এটা অপোজিট ফেজ যদি থাকে, অপোজিট ফেজ টু যে একে আর কন্ডাকশনে নিতে পারবে না, কারণ এটা যদি পজিটিভ টার্মিনালের জন্য যদি এটা কন্ডাকশনে যায় তাহলে এটা নেগেটিভ কন্ডিশনের জন্য এটা কন্ডিশনে যাবে আর কি, বুঝছো? তাহলে এটা এট এ টাইম যে কোনো একটা ট্রানজিস্টর এটা কন্ডিশনে যাবে এবং আরেকটা অফ থাকবে আর কি, এরকম অল্টারনেটিভলি এই একটা কন্ডিশনে যাবে আরেকটা কন্ডিশনে যাবে না, এরকম ঘটনা ঘটবে এই ফেজের উপর ডিপেন্ড করে। তাহলে কোনো সময়তে কারেন্ট ফ্লো, এই কারেন্ট ফ্লো যে ডিরেকশন এটা হবে কোনো সময় এইরকম ভাবে, আবার কোনো সময়তে এই দিক দিয়ে কারেন্ট ফ্লোটা হবে। তো এদিক দিয়ে যদি কারেন্ট ফ্লো যায় তাহলে এই টার্মিনাল যদি পজিটিভ হয়, কারেন্ট ফ্লোটা যদি এরকম উল্টা দিক দিয়ে হয়ে যায়, মানে এখন যদি এরকম ভাবে যে এদিক দিয়ে চলে যায় তাহলে কিন্তু এই কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোটাও মানে আগের তুলনায় এখন উল্টে গেল, তখন এটা ফেজটাও জাস্ট আগে যদি এটা পজিটিভ থাকে তাহলে এখন এটা হয়ে যাবে নেগেটিভ। তখন এখানে আমাদের অপোজিট ফেজে কারেন্টটা চলবে, আগে যে কারেন্টটা যেদিকে চলছিল এখন কারেন্টটা তার অন্য ডিরেকশনে চলবে আর কি। এই হচ্ছে আমাদের মূলত এই পুশ পুল অ্যাম্পলিফায়ার, এবং এটা যেহেতু ক্লাস এ টাইপের অ্যাম্পলিফায়ার এই কারণে এটাকে ক্লাস এ পুশ পুল অ্যাম্পলিফায়ার বলা হচ্ছে আর কি, বুঝছো? এটা এখানে লেখা আছে ডিটেলসে, তোমরা একটু পড়লেই এটা বুঝতে পারবে, আর একদম এখানে যা আছে তার সহজ করে পড়লে এরকম হয় আর কি। আর এরপরে ক্লাস বি টাইপের পুশ পুল অ্যাম্পলিফায়ার আমরা যাই। ক্লাস বি টাইপ অ্যাম্পলিফায়ার আমরা জানি যে এটাতে কোনো ধরনের বায়াসিং দরকার হয় না, এবং কোনো ধরনের বায়াসিং থাকা না থাকা অবস্থায় আমরা যে অ্যাম্পলিফায়ারটা ব্যবহার করি সেটা হচ্ছে ক্লাস বি টাইপের অ্যাম্পলিফায়ার, এবং সেখানে এটা নিয়ে যদি একটা পুশ পুল অ্যাম্পলিফায়ার বানাও তাহলে এটা ক্লাস বি টাইপ পুশ পুল অ্যাম্পলিফায়ার। তো একই রকম আগের যে সার্কিট ডায়াগ্রামটা এটা যদি একটু খেয়াল করো, পাশাপাশি রাখি দুইটাকে, আগে সার্কিট ডায়াগ্রামটাই এখানে আমাদের একে বায়াসিং করা ছিল, একটা ব্যাটারি দিয়ে এটা রেজিস্টরের ভোল্টেজ ড্রপ ঘটিয়ে আমরা এখানে বায়াসিংটা করেছি, কিন্তু এখানে আমরা ওই রকম ভাবে বায়াসিং করিনি, এখানে ওরকম কোনো ধরনের বায়াসিং এখানে করা হয়নি। তো যে ঘটনা এখানে ঘটবে, তাহলে বায়াসিং যখন আমরা করিনি তখন এটা যখন কন্ডিশনে থাকবে তখনই শুধু এখানে কারেন্ট ফ্লোটা হবে, বাকি সময়টা এই ইনঅ্যাক্টিভ থাকবে আর কি। তাহলে ওই রেজিস্টার গুলো ছাড়া বাকি সবই আগের মতোই, সব প্রথমে একটা সিগন্যাল দিলে ওই সিগন্যালটা একটা ট্রান্সফর্মার দিয়ে ফেজ স্প্লিট হলো, এটাতে একটা ফেজ গেল, এটাতে তার অপোজিট ফেজ গেল, এবং তারপরে ট্রানজিস্টরে কিছু পরিমাণ অ্যাম্পলিফাই হয়ে এখানে পৌঁছাবে, এখানে কিছু কিছু পরিমাণ অ্যাম্পলিফাই হয়ে এখানে পৌঁছাবে। তারপর কারেন্ট ফ্লো ডিরেকশন এই ব্যাটারি থেকে যখন এইদিকে যাবে তখন হতে পারে এই অংশটা পজিটিভ, তখন আর পরবর্তীতে হাফ সাইকেল যদি এটা পৌঁছে যায়
তখন এটা হয়তো অফ হবে, এটা হয়তো অন হবে। তখন কি হবে, তখন কারেন্ট ফ্লোটা ঠিক এরকম ডিরেকশনে যাবে, এবং তখন আগেরটা যখন এখানে পজিটিভ ছিল এখন এটা হয়ে যাবে নেগেটিভ। কারণ আমরা জানি কি আমাদের যখন ট্রান্সফরমারের এই দিকে কারেন্ট ফ্লোটা যদি হয়, তাহলে এখানে যে ফেজ হবে কারেন্ট ফ্লো যদি এরকম উল্টা দিক দিয়ে এখন ফ্লো হয়, তাহলে তার আগের ফেজের অপোজিট ফেজ হয়, তাই না? এটা তোমরা জানো, ট্রান্সফরমারের অ্যাকশন থেকে তোমরা এটা জানো। তাহলে ওইভাবে আমরা বলতে পারি, তাহলে এই যে আরএল এর মধ্যেকার যে কারেন্টটা, এই কারেন্টটা কোনো সময় এদিকে ফ্লো হবে, কোনো সময় নিচ থেকে উপরের দিকে এদিকে ফ্লো হবে। তাহলে এটা যেটা বাই ডিরেকশনাল কারেন্ট ফ্লো হচ্ছে, এটাকে আমরা বলছি পুশ পুল অ্যাম্পলিফায়ার। তো এই হচ্ছে আমাদের পুশ পুল অ্যাম্পলিফায়ারের কথা যা ছিল। এখন এটা তোমরা একটু পড়ো। ক্রস ওভার ডিস্টরশন নিয়ে আমরা কথা বলেছি, এটা নিয়ে আর কথা বলার কিছু নাই। আর এটা রেফারেন্স বেশিরভাগই আমরা নেট থেকে নিয়েছি, অল্প সময়ের মধ্যে যেটা তোমাদের চ্যাপ্টারটা শেষ করতে হলো আর কি। এটা বই থেকেও তোমরা পাবে, গুপ্ত কুমারের বইও এটা কিছু আছে, বা অন্যান্য ইলেকট্রনিক্সের বইগুলোও পাবে। তো যেখান থেকে পড়ো ভালোভাবে পড়ো এবং এটা বুঝে পড়ো। আর কে বেশি বলছো? স্যার কোলপিট অসিলেটর ওটা পড়াইছেন, বাট ওইটার পিডিএফ এ নাই তো ওটা। কলপিটস অসিলেটর নাই? কি বলো? স্যার পিডিএফ এর ভিতরে নাই, যেটা হাতে পাইছি ওটা। আচ্ছা, চেক করছি, সমস্যা নেই। তাহলে এটাতে আর কোনো কারো প্রবলেম নাই তো না, আশা করি। আমি এটা ক্লোজ করলাম। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে 20 পেজের আছে হার্টলি অসিলেটর পর্যন্ত স্যার এটা। পুষ্পুল আসলে কি দুইটাই লিখতে হবে না একটা? মানে একটা একটা তুমি যে কোনো একটা লিখবে। পুশপুল অ্যাম্পলিফায়ার তোমাকে যদি মানে উল্লেখ করে না দেয়, তুমি ক্লাস এ বা ক্লাস বি বা ক্লাস এ বি যে কোনো একটা লিখতে পারো, দুইটা না, যে কোনো একটা লিখতে পারো। জি স্যার। এই যে কলপিটস অসিলেটর আছে তো, ওয়ার্কিং প্রিন্সিপাল, জেনারেল থিওরি অফ কলপিটস অসিলেটর সবই তো আছে। স্যার তাহলে তুমি এটা যেটা এখান পেয়েছো এটা ফাইনাল না হয়তো বা। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে এই যে আজকে যতগুলো পড়িয়েছি আর কি, 5টা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টারের পিডিএফ একদম প্রত্যেকটা একসাথে আবারও দিয়ে দিব, তোমরা এটা নিবে এবং এটা প্রিন্ট তোমরা করবে আর কি। আর আগে এগুলো সব এর সাথে মিল না থাকলে ফেলে দিবে, বুঝছো? জি স্যার ঠিক আছে। স্যার আজকেরটা একটু কাইন্ডলি যদি আজকে দিয়ে দিতেন হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, মানে ইনশাল্লাহ আমি আজকের আজকে এই দিয়ে দেবো। লাস্ট এটা তো চ্যাপ্টারটা আর কি, এটা কমপ্লিট হয়ে ট্রানজিস্টর। আছে, এটা সমস্যা নেই। তো যাক, তো তোমাদের আর কোনো যদি সমস্যা না থাকে তাহলে আমরা শেষ করি। আর স্যার তোমাদের আমি কি সাথে আপনাকে একটু মেইল, স্যার স্যার আমি কি আপনাকে একটু মেইল করব স্যার? মানে কি কি বিষয়ে? হ্যাঁ মেল কি করতে পারো, কিন্তু কি বিষয়ে মেল? স্যার মানে এই এটা নেওয়ার জন্য স্যার আর ও আচ্ছা, এটা তো তোমাদের সিআরকে আমি দিয়ে দিই, তারপরে তুমি পার্সোনালি চাইলে নিতেই পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ মেল করতে পারো। তো ঠিক আছে, আমি এটা তোমাদেরকে দিয়ে দেবো তোমাদের শেয়ারকে আজকে, এবং সবগুলো নিয়ে এরকম ভাবে ওই চ্যাপ্টারের নাম, তার সাথে আন্ডারস্কোর ফাইনাল এই কথাটা লেখা থাকবে, তোমরা এটাই সাথে রাখবে আর কি। এবং সাথে রাখবে বলতে কি শুধুমাত্র মানে পরীক্ষার আগ পর্যন্ত আর কি, পরীক্ষার হলে এগুলো নিয়ে কেউ যাবে না। এখন তো অনলাইনে সবকিছু, ফোনে কারোর সাথে যেন এগুলো না থাকে। সবই তো জানো ফিজিক্সে কড়াকড়ি সেরকম, যদি এরকম কিছু পাওয়া যায় তো এটা ওই বছরের জন্য এক্সপেল করে দেওয়া হয়। অনেক সময় ছাত্র তো বাতিল হয়ে যেতে পারে আর কি। তো যাই হোক, আশা করি তোমরা সবাই এটা মেনে চলবে আর কি। আর পড়াশোনার যে বিষয়টা আমরা আরেকটু বলি, তোমার এখানে যে যেটা আজকে পড়ালাম, আমাদের যে পুশপুল অ্যাম্পলিফায়ার, ক্লোজ করে দিয়েছে অবশ্য। আচ্ছা, তো যাক, তো এগুলো হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের অংশ ছিল, এগুলো সবই। আর তারপরে এখানে এগুলো বেশি আলোচনা করেছি। আর কিছু অংশ ছিল তোমাদের অনেক বড় করে লেখা আছে। তোমাদের
যে কোনো কোর্সের জন্য কমন যেটা বলবো কথা, মানে সাজেশন থাকবে, তোমরা এটা পড়বে, পড়ার পরে যেটুকু অংশ বুঝবে ওই বোঝা অংশটাই নিজের মতো করে লিখবে, একদম A to Z। এরকম যখন লেখা আছে ইন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ডট 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 যা কিছু লেখা আছে হুবহুব যদি এভাবে লিখতে যাও, এভাবে লিখতে যাওয়া মানে সম্ভব না আর কি। তো তোমরা থার্ড ইয়ারে যখন উঠেছো এটা তো সবই জানো আর কি, এগুলো নিয়ে আসলে ওভাবে কিছু বলারও নাই। তো তারপরে আবার বলি, এখানে ডিটেলস আছে, এটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। ইকুয়েশন গুলো বেশি রাখছি, অনেক স্টেপ ভেঙে দেখিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। কিন্তু খাতায় যখন করতে যাবে এটা দেখবে এটা খুবই ইজি, মানে খুব সহজেই পারবে আর কি। আর এই লেখাগুলো একবার পড়বে এবং পড়লে পরে দেখবে যে একদম ডিটেলসে বলা আছে, এবং এটা পড়লে পরেই বোঝা যাবে ইনশাল্লাহ আর কি, এরকম ভাবে করা। তো তারপরে যেটা কথা, পরীক্ষা লেখার সময় তুমি যেটা বুঝলে সেটাই নিজের ভাষাতে ভালো করে বুঝিয়ে লিখবে। মানে তুমি মনে করবে তুমি তোমার ছাত্রকে বোঝানোর সময় তুমি যেভাবে বলবে, যে কথাগুলো বলবে সেই কথাগুলোই তুমি ওখানে লিখবে আর কি, মানে বোঝানোর জন্য যেটুকু দরকার। আর পয়েন্ট টু পয়েন্ট অ্যান্সার অ্যান্সার করার চেষ্টা করবে। আর তোমাদের পরীক্ষা কবে? 22 তারিখ নাকি? তোমাদের টিউটোরিয়ালের ডেট ছিল সামনে 22 তারিখে, হ্যাঁ। 12:30টায় 22 তারিখ। হ্যাঁ 22 তারিখ, তাহলে 12:30টার সময় স্যার 3টা চ্যাপ্টার। স্যার আমাদের স্যার 3টা চ্যাপ্টার অপশন থাকবে তো স্যার পরীক্ষায়? এটা কোশ্চেন আমি তো এখনো করিনি, কোশ্চেন করার পরে বলতে পারবো আর কি। আমি এটা রাখতে পারি নাও রাখতে পারি, স্যার তো একটু তোমরা কাইন্ডলি আগে। অপশন দিয়েন স্যার, নাইলে স্যার মানে না, এটা এটা আমি মানে না রাখার চেষ্টা করবো আর কি, এবং তোমাদেরকে বলবো এটা তোমরা সবই পড়ো, সবই পড়ো, স্যার কারণ পড়লেও হলো স্যার যদি দেখা গেলো স্যার পরীক্ষার হলে যদি কোনো মানে সমস্যা হয়েছে এই জন্য বলতেছি স্যার, একটু অপশন সেটা দিয়েন পরে, স্যার, আমি সেটা সেটা ইনশাল্লাহ পরে পড়বো তোমরা স্যার। তোমরা প্রিপারেশন রাখো, এটা দেখা যাবে। এবং আমি এটা এখন ওপেন করব না, কারণ হলো তোমাদের সুবিধার জন্য আর কি। স্যার আরেকটা বিষয় স্যার, হুম, বলো। স্যার এই বিগত মানে মানে বড় কোশ্চেন কি স্যার রিপিট হওয়ার তেমন সম্ভাবনা আছে স্যার? না, আমি তো কখনো রিপিট করি না, তবে মডারেশন বোর্ড যেটা করবে সেটা তো সম্পূর্ণ মডারেশন বোর্ডের হাতে। হ্যাঁ, মানে তোমরা তো জানো আমাদের এ পর্যন্ত যে কোশ্চেনের যে ধরন সেটা হলো যে দুইজন টিচার ক্লাস নেন, তারা আলাদা আলাদা কোশ্চেন করেন, এটা যাই তারপরে মডারেশন বোর্ডে। এখন মডারেশন বোর্ড কোন কোশ্চেন নিবেন, কোন কোশ্চেন রাখবেন, অথবা কোন কোশ্চেন একদম নতুন ভাবে দিবেন কিনা, এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। তো আমি আমার দিক থেকে আমি কখনো রিপিট করি না এখন, তারপরে বলতে পারছি না কি হবে। জি স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। আর এই টিউটোরিয়ালে কিন্তু ফাইনালের মতোই কোশ্চেন হবে, মানে কোনো শর্ট কোশ্চেন না, ফাইনালে যেরকম প্যাটার্ন এখানেও একই রকম প্যাটার্ন। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।